আমায় একটু ভালোবাসবেন ইহান? কথাটা শোনা মাত্রই চোখ মেলে তাকালো ইহান। কেবলই চোখ দুটো লেগে আসছিল, তখনই ইচ্ছের এমন কথায় চোখ মেলে তাকালো। বিরক্তি নিয়েই পাশ ফিরে তাকাই সে। ইচ্ছে তখনও উত্তরের আশায় ইহানের পানে চেয়ে আছে। এই মাঝরাতে কি শুরু করলে বলো তো? এখন কি এসব কথা বলার সময়? ঘুম পাচ্ছে আমার খুব, বিরক্ত করো না। কথাটা বলে ইহান আবার পাশ ফিরে শুয়ে পড়ল। ইচ্ছের এমন ব্যাকুল আবদারটি ইহানের হৃদয় স্পর্শ করল না। ইচ্ছের চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। স্বামী নামক ব্যক্তিটি তার পাশে থেকেও যেন অনেক দূরে। একই বিছানায় একই ছাদের নিচে থেকেও তারা দুজন দুজনের থেকে বহু দূরে। ইচ্ছের খুব ইচ্ছে হয় অন্য 5টা সংসারের মতো স্বামীর সাথে হাসি খুশিতে সংসার করতে, কিন্তু সে কপাল বুঝি তার নেই। স্বামী তো তার দিকে ফিরেও তাকায় না। রূপে গুণে কোনো দিক থেকে কমতি আছে তার, তবুও স্বামী নামক এই ব্যক্তির থেকে দিনের পর দিন অবহেলা পেয়ে আসছে ইচ্ছে। পুরো নাম তার আনিসা তাবাসসুম ইচ্ছে, বাবা মায়ের একমাত্র মেয়ে। শ্যামপুর গ্রামের জমিদারের মেয়ে ইচ্ছে। জমিদার কন্যা হওয়ায় আদর ভালোবাসা থেকে শুরু করে কোনো কিছুই অভাব হয়নি কখনো তার। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না সে কখনোই। পড়াশোনার ব্যাপারে সে ছিল বরাবরই উদাসীন। পরীক্ষার খাতায় 33 পেয়ে পাশ করলেও রূপে খাতায় তার নম্বর ছিল সর্বদা 100। এক কথায় গ্রামের সব থেকে সুন্দরী সেই ছিল। তার বয়স যখন 16, তখন থেকেই তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে, কিন্তু মেয়ে ছোট এবং সুপাত্র না পাওয়ায় তার বাবা মোশাররফ মোড়ল মেয়েকে বিয়ে দেয়নি। দেখতে দেখতে সে এইচএসসি পরীক্ষা সমাপ্ত করে। পরীক্ষার শেষে তার বাবাকে সরাসরি জানিয়ে দেয় সে আর পড়াশোনা করতে চায় না। তখন মোশাররফ মোড়ল ভাবেন মেয়েকে শুধু শুধু বসিয়ে রেখে কী লাভ, তার থেকে সুপাত্র দেখে মেয়েকে তার হাতে তুলে দেওয়াই ভালো। তাছাড়া গ্রামাঞ্চলে এইচএসসি পাশ করা মেয়ে মানেই অনেক শিক্ষিত। ইহান মোশাররফ মোড়লের অতি কাছের বন্ধু নাজমুল সাহেবের ছেলে। দু পরিবারের পছন্দের ভিত্তিতেই তাদের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে নিয়ে ইচ্ছের খুব একটা অমত ছিল না। বাবা তাকে একবার বলাতেই সে রাজি হয়ে যায়। বিয়ের আগে সরাসরি কখনো দেখা হয়নি তার ইহানের সাথে। অবশেষে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিনই ইচ্ছে প্রথমবারের মতো ইহানকে দেখে। বাইরে থেকে উচ্চ ডিগ্রিধারী সুউচ্চ সুপুরুষ ব্যক্তিটিকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল ইচ্ছের। সে মুহূর্তেই সে ভেবে নিয়েছিল এই মানুষকে সে অনেক ভালোবাসবে, মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসবে। বর্তমানে তাদের বিয়ের বয়স 6 মাস পেরিয়েছে। বিয়ের প্রথম 2-3 মাস সবকিছু ঠিক থাকলেও তারপর থেকেই শুরু হয় ইচ্ছের প্রতি ইহানের অবহেলাটা। ইচ্ছে ভেবে পায় না ঠিক কী কারণে ইহান তার থেকে এতটা দূরে সরে থাকে। শ্বশুর শাশুড়ি আর এক ননদ নিয়ে ছোট্ট সংসার তার। শ্বশুর শাশুড়ি ননদ সকলের সাথে খুব ভালো সম্পর্ক ইচ্ছের, কিন্তু সম্পর্কের মূল যে ব্যক্তিটি তার সাথেই মনের কোনো মিল নেই। মাত্র এই কয়দিনেই সে ইহানকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছে। ইহানের একটু ভালোবাসা পাওয়ার জন্য তার ছোট্ট হৃদয়টুকু হাহাকার করতে থাকে সর্বক্ষণ, কিন্তু ইহান সেদিকে ফিরেও তাকায় না। আরও একটি রাত নির্ঘুম নিবৃত্তে কেটে যায় ইচ্ছের। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গেছে। এই 3-4 মাস ধরে এমন কোনো রাত নেই যে রাতে সে কাঁদেনি। স্বামী নামক প্রিয় ব্যক্তির থেকে অবহেলা সহ্য করার ক্ষমতা হয়তো কোনো স্ত্রীরই নেই। দূর থেকে আজানের মিষ্টি আওয়াজ ভেসে আসতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ইচ্ছে। ধীর পায়ে হেঁটে যে জানালা থেকে পর্দা সরিয়ে দেয়। বাড়ি থেকে আসা অল্প আলোতে স্বামীর মুখ পানে কিছুক্ষণ চেয়ে থাকে। এই মানুষটাকে সে ভীষণ ভালোবাসে। আবার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখের পানিটুকু মুছে যায় নামাজের উদ্দেশ্যে। সে তার মোনাজাতে আল্লাহর কাছে চাইবে তার স্বামীকে। সে তো শুধু পৃথিবীতে না, মৃত্যুর পরের জীবন ইহানকে নিজের করে চায়। তার প্রত্যেক মোনাজাতে সে তার স্বামীকে চায়। 8টা বাজতেই শারমিন বেগমের ঘুম ভাঙে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসতেই দেখে সকালের নাস্তা প্রায় বানানো শেষ। নাজমুল সাহেব এখনো বাড়িতে ফেরেননি। ফজরের নামাজের পর হাঁটাহাঁটি করার অভ্যাস তার। শারমিন বেগম হাসি মুখে রান্নাঘরে ঢোকেন। আজ এত তাড়াতাড়ি নাস্তা বানালে যে? ইচ্ছে শারমিন বেগমকে দেখেই ঠোঁট হেলিয়ে হাসলো। শুভ সকাল মা, আবু ফিরেছেন কি? শারমিন বেগম কাপে চা ঢালতে ঢালতে প্রতি উত্তর করলেন, শুভ সকাল। না, তোমার আব্বু এখনো ফেরেনি, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। তোমার শরীরের কি অবস্থা এখন? মাথা ব্যথা কমেছে? কাল রাতে তো মাথা ব্যথার জন্য কিছু না খেয়েই রুমে চলে গেলে। হ্যাঁ মা, এখন সুস্থ। ইহান কোথায়? আজ এখনো উঠলো না যে? আজ তো শনিবার মা, ওনার অফিস আজ বন্ধ, এজন্যই হয়তো বেশি সময় ধরে ঘুমাচ্ছে। কথার মাঝেই ইরা চলে আসে। ইরা হচ্ছে ইহানের একমাত্র বোন। শুভ সকাল মা। শুভ সকাল ভাবি।
আপনাকেও শুভ সকাল আপু। ইরা বয়সে ইচ্ছের থেকে বড়, তবে সম্পর্কে সে ছোট ননদ। তবুও ইচ্ছে ইরাকে আপু বলেই সম্বোধন করে। 10টা বাজতে সকালে নাস্তার টেবিলে চলে আসে। ইহানও ইতিমধ্যে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। নাস্তার টেবিলে নাস্তা খেতে খেতে নাজমুল সাহেব ইহানকে বলে ওঠেন, বলছিলাম বিয়ের তো বেশ কিছুদিন হলো, তোমরা তো এখনো কোথাও ঘুরতে গেলে না। অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে না হয় ইচ্ছেকে নিয়ে ঘুরে আসো। এ বাড়িতে আসার পর থেকে তো মেয়েটি এখনো পর্যন্ত বাড়ির বাইরে পা রাখেনি। ঘুরতে যাওয়ার কথা শুনে ইচ্ছের ভীষণ খুশি লাগলো। ঘুরতে তার অনেক ভালো লাগে। তাছাড়া ঘুরতে গেলে নিশ্চয়ই ইহান তাকে সময় দিবে। তখন তো আর তার অফিস থাকবে না, আর না কাজ। ভাবতে ইচ্ছের মনটা ভালো হয়ে গেল। আমি এখন কোথাও যেতে পারবো না বাবা, অনেক কাজ জমে আছে। মুহূর্তে ইচ্ছের হাসিটা মিলিয়ে গেল। কিশোরী মনে জমা হলো এক রাশ অভিমান। কি হতো একটু ঘুরতে নিয়ে গেলে? কাজ তো সে সবসময়ই করে। ইচ্ছে মনে মনে চাইছে যে করে হোক তার শ্বশুরাব্বু যেন ইহানকে রাজি করে ঘুরতে যেতে। কাজ তো সবসময় করছো, সামনেও করবে, তাই বলে এমন না যে সব ফেলে শুধু কাজের পেছনে ছুটবে। নিজের পরিবার, নিজের স্ত্রীকেও সময় দেওয়া উচিত তোমার। আমি আর কোনো কথা শুনতে চাই না ইহান। আমি চাই তুমি ইচ্ছেকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসো। ইহান এবার আর কোনো প্রতিউত্তর করলো না। চুপচাপ নিজের খাবার শেষ করে রুমে চলে গেল। নাজমুল সাহেবও নিজের খাবারের দিকে মনোনিবেশ করলেন। বৌমা, তুমিও এবার খেয়ে নাও। হ্যাঁ মা, আপনিও বসুন। সবার খাওয়া শেষ হলে দুই শাশুড়ি বৌমা গল্প করতে করতে তাদের খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রাখে। হাতের কাজ শেষ করে ইচ্ছে নিজের রুমের দিকে গেল। রুমে ঢুকতেই দেখলো ইহান কোথাও বের হবার জন্য রেডি হচ্ছে। আপনি কোথাও যাচ্ছেন? কিছুটা জড়তা নিয়েই প্রশ্ন করে ইচ্ছে। ইহান তার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে জবাব দেয়, হুম। শুধুই ইচ্ছের মন চাইছে ইহানকে জিজ্ঞেস করতে সে কোথায় যাচ্ছে, কিন্তু সাহস পেল না। যদি ইহান রেগে যায়, কিন্তু তার কেন জানি খুব জানতে মন চাইছে। অবশেষে সকল জড়তা কাটিয়ে কিছুটা সাহস সঞ্চয় করে প্রশ্নটি করেই ফেলল। আপনি কোথায় যাচ্ছেন? না মানে আজ তো আপনার অফিস নেই, তাই আর কি। ইহান কিছুক্ষণ ইচ্ছের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো কথা ছাড়াই রুম থেকে বেরিয়ে যায়। ইচ্ছে আবারও আহত হয়। কি হতো একটু বলে গেলে? রাত বাড়তে শুরু করেছে। এটা বর্ষার সিজন না হলেও মাঝে মধ্যে টুপটাপ বৃষ্টি আকাশের বুক চিরে ধরনের বুকে নেমে আসে, তিক্ত করে তুলছে পরিবেশকে। ইচ্ছে ইহানের জন্য অপেক্ষা করতে করতে ডাইনিং টেবিলে মাথা এলিয়ে ঘুমে পড়েছে। ইহান সেই সকালে বেরিয়েছে, আর সারাদিনেও তার খোঁজ নেই। দুপুরে খেতে অবধি আসেনি। ইচ্ছে বার কয়েক ইহানকে কল করেছিল, কিন্তু প্রতিবারই ইহান তার কল কেটে দিয়েছে। এতে ইচ্ছে খুব একটা অবাক হলো না। ইহানের মন চাইলে তার কল ধরে, কখনো বা ধরে না। তবে খুব কম সময় সে ইচ্ছের কল ধরে, ধরলেও তার স্থায়িত্বকাল 1 মিনিটের বেশি হয় না কখনো। ইহান যখন বাড়িতে ফেরে তখন ঘড়ির কাঁটা প্রায় রাত 1টা ছুঁই ছুঁই। বেল বাজতেই ইচ্ছের ঘুম ভেঙে যায়। দ্রুত উঠে দরজা খুলে দিল। দরজা খুলতেই ওপাশে ইহানকে আধভেজা অবস্থায় দেখতে পেল। ইহান কোনোরূপ কথা ছাড়াই ঘরের ভেতরে ঢুকে গেল। ইচ্ছে আর চোখে একবার ঘড়িতে সময়টি দেখে নিল। দরজা আটকে সেও ইহানের পিছু পিছু রুমে চলে আসে। তোয়ালে সহ প্রয়োজনীয় সকল জিনিস ইহানের হাতের সামনে এগিয়ে দেয়। কিছুক্ষণ আমতা আমতা করে অবশেষে বলে ফেলে, এত দেরি হলো কেন আপনার? ইচ্ছের প্রশ্নে ইহানের কোনো ভাবান্তর হলো না। সে মনোযোগ সহকারে নিজের চুল মুছতে ব্যস্ত। না খেয়ে আপনার জন্য ভাত নিয়ে অপেক্ষা করছিলাম। খেয়ে নাও, আমি খেয়ে এসেছি। কথাটি বলে বড় বড় পথ ফেলে বারান্দায় যেয়ে তোয়ালেটা নেড়ে দিল। বারান্দা থেকে ফিরে এসে বিছানায় ঘুমানোর জন্য শুয়ে পড়ল। আর একটি বাক্য উচ্চারণ করল না ইহান। ইচ্ছের খুব কান্না পাচ্ছে। কান্নাগুলো দলা পাকিয়ে গলার কাছে আটকে আছে। মুখ দিয়ে সে আর একটি কথাও বলতে পারল না। তার ইচ্ছা হচ্ছে ইহানকে বলতে, আপনার জন্য রোজ রাতে আমি অপেক্ষা করি ইহান, না খেয়ে বসে থাকি আপনার সাথে একত্রে খাবো বলে, আপনার পানের চেয়ে বসে থাকি দুটো কথা বলবো বলে। কি হয় আমার সাথে দুটো কথা বললে? খুব কি ক্ষতি হয়? আমার সাথে একদিন রাতের খাবারটা খেলে কি ক্ষতি হয় যদি একটু বুঝে নামাই? কিন্তু ইচ্ছে একটি কথাও মুখ থেকে বাইরে বের করতে পারল না। সে রুম থেকে বেরিয়ে সকল খাবার ফ্রিজে তুলে রাখে। আজও তার খাওয়া হয়ে ওঠে না। এ নিয়ে কত রাত সে উপসে কাটিয়েছে তার কোনো হিসেব নেই। ক্ষুধার যন্ত্রণা তাকে ছুতে পারে না এখন আর। মনের যন্ত্রণার কাছে এই যন্ত্রণা তো কিছুই না। ইহান ঘুম থেকে উঠে রুমের বাইরে বের হতেই দেখতে পাই তার শ্বশুর মোশাররফ মোড়ল এসেছেন।
হঠাৎ করে এভাবে আসা ইহান অবাক হয়, তবে মুখে কিছুই বলল না। ইহানকে দেখে মোশাররফ মোড়ল হাসি মুখে তাকে কাছে ডাকেন। তা কেমন আছো বাবা? জি বাবা, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো তো? এই তো আছি। তা বাবা, মেয়েটাকে নিয়ে যেতে এলাম। কতদিন ও বাড়িতে যায় না। ওর মা তো রোজ রোজ কান্নাকাটি করে, নিজেরও খারাপ লাগে। তাই চলেই এলাম মেয়েকে নিয়ে যেতে। বলি বাবা, তুমিও চলো আমাদের সাথে, কিছুদিন না হয় বেরিয়ে এলে। না বাবা, আসলে অফিসে কাজের চাপ অনেক। এ সময় বেড়াতে যাওয়াটা বেমানান। কাজের চাপটা কমলে যে ঘুরে আসব। আপনি বরং ইচ্ছেকে নিয়ে যান। আরও কিছুক্ষণ দুজন কথা বলে একসাথে নাস্তা করে। তাদের সাথে নাজমুল সাহেবও যোগ দেয়। হাসি মজার মধ্যেই নাস্তাটা শেষ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ইহান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ইচ্ছে ভেবেছিল তার যাওয়ার কথা শুনলেই ইহান তাকে যেতে মানা করবে, তার কোমল হাত দুটো ধরে বলবে, তুমি যেও না ইচ্ছে, তোমাকে ছাড়া একটি দিনও আমি থাকতে পারবো না। আমার ব্যস্ততা কমলে তোমায় নিয়ে আমি একদিন ঘুরে আসবনি, এখন প্লিজ তুমি যেও না। কিন্তু তেমনটা হয়নি। ইহান তাকে যেতে মানা করাটা তো দূরে থাক, সকাল থেকে তার সাথে একবার কথাও বলেনি। ইচ্ছের কিশোরী মনটা আরও একবার ভেঙে যায়, দু চোখের পানি উপচে পড়তে থাকে। সে মনে মনে ভেবে নেয়, এবার গেলে সে 1 মাসেও ফিরবে না। তখন ইহান ঠিকই বুঝবে, ইহান তাকে ফিরে আসার কথা যতদিন না বলবে সে ততদিন ফিরে আসবে না। বেশি করে জামা কাপড় গুছিয়ে নিল সে। এবার সে কিছুতেই ফিরবে না, না মানে না, কিছুতেই না। ইচ্ছে শ্যামপুরে এসেছে আজ 2 দিন হলো। এই 2 দিনে ইহান একবারও কল দিয়ে তার খোঁজ নেয়নি। ইচ্ছেও রাগ করে ইহানকে কল করেনি। সে ভেবেছিল সে রাগ করে কল না করলে হয়তো ইহান তাকে কল করবে, কিন্তু ইহান তো ইহান, সে ভুলেও একবার কল করেনি। ইচ্ছে বার কয়েক ফোন চেক করেও যখন কাঙ্ক্ষিত মানুষটির কল পেল না, তখন কেঁদে ফেলল। ইচ্ছের ছোট্ট মনটাকে ইহান বারবার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বিকেল হতেই পারুলের সাথে নদীর পাড়ে ঘুরতে বেরিয়েছে ইচ্ছে। নদীর পাড়টা ইচ্ছের খুবই পছন্দ। আগে যখন এখানে থাকতো তখন প্রতিদিন বিকেলে সে এখানে বসে প্রকৃতি উপভোগ করত। কি সুন্দর ঠান্ডা বাতাস। নিমিষেই মন ভালো হয়ে গেল ইচ্ছের। কেমন আছিস ইচু? অনেকদিন বাদে পরিচিত সেই কণ্ঠস্বর শুনতে পেরে পিছনে তাকালো ইচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে চিনতে একটুও সময় লাগলো না তার। হাসান ভাই। হাসান নামের লোকটি ঠোঁট কামড়ে হাসল। ইচ্ছের ঠোঁটের কোণেও হাসির ঝলক দেখা দিল। কবে এসেছো হাসান ভাই? আল্লাহ, আমি তো কিছুই জানি না। সপ্তাহের মতো হয়েছে আমি এসেছি। এসেই শুনলাম ইচু পিচ্ছিটার নাকি বিয়ে হয়ে গেছে। বিয়ের কথা শুনতে ইচ্ছের মুখ লাল আভায় ছেয়ে গেল। হাসান বুঝলো ইচ্ছে লজ্জা পাচ্ছে, তাই সে কথা ঘুরিয়ে নিল। চাচিকে আমি মানা করেছিলাম তোকে জানাতে, ভেবেছিলাম তোকে একটা সারপ্রাইজ দেব। এই দেখ, তোকে সারপ্রাইজ দিয়ে দিলাম। ইচ্ছে এবার হাসি হাসি মুখে বলে উঠল, বুঝলাম। এবার বলো, বিয়ে করছো কবে? বিয়ের কথা শুনতেই হাসানের মুখে আধার নেমে এলো। সে বিদেশে যেয়ে ইচ্ছের সাথে যোগাযোগ রাখেনি। ভেবেছিল বিদেশ থেকে ফিরে ইচ্ছেকে সে নিজের মনের কথা জানাবে, কিন্তু ফিরে এসে জানতে পারলো ইচ্ছের বিয়ে হয়ে গেছে। কথাটা শুনেই যেন তার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। ইচ্ছে যখন সেদিন গ্রামে এসেছিল তখন সে ইচ্ছেকে দেখেও সামনে আসেনি। তখন সামনে আসলে হয়তো নিজেকে সামলে রাখতে পারতো না। এই জন্যই নিজেকে সামলে আজ 2 দিন পর তার সাথে দেখা করলো। হাসান সম্পর্কে ইচ্ছের দূর সম্পর্কে চাচাতো ভাই, তবে তাদের সাথে ইচ্ছেদের পারিবারিক সম্পর্ক খুবই ভালো। না রে পিচ্ছি, বিয়ে নিয়ে এখনো ভাবিনি কিছু, তবে বিয়ের চিন্তা ভাবনা মাথায় আসলে সবার আগে তোকেই জানাবো। ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলে, আর কত ভাববে শুনি? নিজের বয়স দেখেছো? 2 দিন পর চুল পাকতে শুরু করবে। ভাবাভাবি বাদ দিয়ে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করে নাও তো। তাদের কথার মাঝেই সন্ধ্যা ঘনিয়ে এলো। চারদিক থেকে সন্ধ্যার আজানের ধ্বনি ভেসে আসছে। ইচ্ছে বাড়ির পথে পা বাড়ালো। আজ আসি হাসান ভাই, এই ব্যাপারে অন্য একদিন কথা হবে। ইচ্ছে চোখের আড়াল হতেই হাসানের 2 চোখে পানি এসে জমা হলো। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু অতি কষ্টে সেই ছেলেরাও কাঁদে। যে মানুষটাকে পাওয়ার জন্য তার এত কষ্ট করা, ফিরে এসে সেই মানুষটাকে অন্য কারো অর্ধাঙ্গিনী হিসেবে দেখতে হবে, এটা সে কখনো ভাবেনি। তবে এখন সে দোয়া করে ইচ্ছে যেন সুখে থাকে। পৃথিবীর সকল সুখ যেন ইচ্ছের 2 হাতে ধরা দেয়। ইচ্ছে সুখ দেখেই না হয় সে তার বাকি জীবন কাটিয়ে দিবে। সে সিদ্ধান্ত নিল এদেশে আর থাকবে না, সে আবারও বিদেশে চলে যাবে। এখানে থাকলে ইচ্ছের স্মৃতিগুলো তাকে ধাওয়া করবে, যেটা তার জন্য খুবই কষ্টকর হবে। তবে যাওয়ার আগে
ইচ্ছের হাজব্যান্ডের সাথে একবার দেখা করে যাবে। তার পিচ্চিটার কেমন ছেলের সাথে বিয়ে হয়েছে তা একবার দেখে নেওয়া দরকার। তবে ইচ্ছে হয়তো বেশ সুখেই আছে। সে ইচ্ছের মুখে কোনো বেদনার ছাপ খুঁজে পায়নি। ইচ্ছে সুখে থাকলেই হলো, এতেই তার তৃপ্তি। ইচ্ছে জানতেও পারলো না কেউ একজন তাকে ভালোবাসে, প্রচণ্ড রকম ভালোবাসে। আর কখনো হয়তো তার জানাও হবে না সময় যে তাকে অন্য কারোর সাথে বেঁধে ফেলেছে। তা না হলে তার জীবন গল্পটা হয়তো অন্যরকম হতো। সকাল হতেই ইচ্ছে গোছগাছ শুরু করে দিল। আজই সে ঢাকায় ফিরে যাবে। ইহানকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসছে। এখানে তার পক্ষে আর একটি দিনও থাকা সম্ভব হচ্ছে না। নীলুফা বেগম সেই কখন থেকে কান্নাকাটি করে চলেছেন। এতদিন পর মেয়ে তার কাছে এলো, সপ্তাহখানিক থাকবে তা না 3 দিনের মাথায় চলে যাচ্ছে। আবার কবে মেয়েকে কাছে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। ইচ্ছের খুব মন খারাপ হচ্ছে মা বাবাকে ছেড়ে যেতে, কিন্তু না গেলে সে বোধহয় আর বেঁচে থাকতে পারবে না। ইহানকে ছাড়া তার কেমন পাগল পাগল লাগছে নিজেকে। সব ঠিক থাকলেও সমস্যা হলো ইচ্ছে একা অতদূর পাড়ি দিতে সাহস পাচ্ছে না। একা একা এভাবে কখনো আসা যাওয়া করা হয়নি তার। অবশেষে ঠিক হলো মোশাররফ মোড়ল তাকে দিয়ে আসবেন। ইচ্ছেরও দুশ্চিন্তা দূর হলো। গ্রাম থেকে ফিরে এসে ইচ্ছে আজ সপ্তাহ খানেক হয়েছে। আগের নিয়মেই তার জীবন চলতে লাগলো। ইহান তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর ইচ্ছে দিন শেষে ইহানের থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায় মরিয়া হয়ে থাকে। অফিসে অতিরিক্ত কাজ থাকে, আজ ফিরতে বেশি দেরি হয় ইহানের। সারাক্ষণ কাজের চাপে থাকার ফলে তার মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। তার উপর আজ কাজে সামান্য ভুল ত্রুটি হওয়ায় তার থেকে উচ্চ পদস্থ অফিসারের থেকে সামান্য বকা শুনতে হয়েছে, যা তার ব্যক্তিত্বে আঘাত হেনেছে। প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ইহান। বেল বাজতেই শারমিন বেগম দরজা খুলে দেন। মাকে দেখে হেসে সালাম দিয়ে নিচের রুমে চলে যায় ইহান। শারমিন বেগম ছেলে যাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটি তার কাজ ছাড়া কিছুই বোঝে না। তার জীবনে যেন কাজ ছাড়া অন্য কিছুর অস্তিত্ব নেই। ফ্রেশ হয়ে বের হতেই সে উপলব্ধি করে তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথাটা টিপে দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু সে আসার পর থেকে এখনো ইচ্ছেকে দেখতে পায়নি। জোরে জোরে নাম ধরে কয়েকবার ডাকার পরও ইচ্ছের কোনো খবর নেই। মেজাজ তার আগে থেকেই বিগড়েছিল, এখন আবার ইচ্ছের নিরুদ্দেশ হওয়ায় মেজাজটা আরও বিগড়ে গেল। নিজের রুম থেকে বেরিয়ে ইরার রুমে যেতেই দেখতে পেল ইরা আর ইচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছে। এতে তার মেজাজ আরও খারাপ হলো। বোনের সামনে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করাটা বেমানান, তাই নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে ইচ্ছেকে ডেকে নিজের রুমে চলে গেল। ভাইয়া দেখছি তোমায় চোখে হারায়, আসতেই বইয়ের খোঁজে নেমে পড়েছি। কি প্রেম! মুহূর্তেই ইচ্ছের মেথিন গালে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। কান থেকে যেন আগুন বের হচ্ছে। নিজের লজ্জা ঢাকতে ইরাকে কিছু না বলেই ছুটে রুম থেকে বেরিয়ে গেল ইচ্ছে। এমনিতেই ইরার ঠোঁটকাটা স্বভাব। ইচ্ছেকে এর থেকেও ভয়ানক লজ্জা দিতে সে দুবার ভাববে না, তাই ভয়ানক লজ্জার সম্মুখীন হওয়ার আগেই সেখান থেকে সরে যাওয়াই উত্তম। আমি বাসায় এসেছি সে খেয়াল আছে তোমার? ইচ্ছে চুপচাপ দাঁড়িয়ে শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে চলেছে। রুমে আসতেই ইহানের রাগের সম্মুখীন হতে হয়েছে তাকে। একটু না হয় দেরি হয়েছে, তাই বলে এভাবে বকতে হবে? মাথা ব্যথা হচ্ছে খুব, মাথাটা টিপে দাও তো। বলেই বেডে শুয়ে পড়ল ইহান। ইচ্ছে ভেবেছিল ইহান তাকে আরো কিছু বলবে, কিন্তু এত অল্প থেমে যাওয়া ইচ্ছে বেশ অবাক হলো, আবার খুশিও হলো। সে আস্তে করে ইহানের পাশে বসলো। সে বুঝতেই ইহান তার মাথাটা ইচ্ছে কোলে রাখলো। ইচ্ছে এবার আরো অবাক হলো। ইহানের আজ কি হলো? খুশি থেকে অবাক বেশি হচ্ছে সে। কি হলো, মাথাটা টিপে দাও। ইহানের কথায় ইচ্ছে আলতো হাতে মাথা ম্যাসেজ করে দিতে থাকে। ইচ্ছে ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসির রেখা। ইহান তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, এটাই তার কাছে অনেক। সারাটা রাত সে ওভাবেই ইহানের মাথায় কোলে নিয়ে বসেছিল। ভোরের দিকে তার চোখটা লেগে আসে। সারা রাত সে ডিম লাইটের আলোতে ঘুমোতো ইহানকে দেখে কাটিয়েছে। কি নিষ্পাপ সুন্দর সেই মুখশ্রী। সারা রাত জেগে থাকতে ইচ্ছের একটুও কষ্ট হয়নি। এও যেন পরম এক শান্তি। আজ ইহান আর ইচ্ছে কক্সবাজার যাচ্ছে ঘুরতে, যদিও এতে ইহানের মোটেও মত নেই। নাজমুল সাহেব ইহানকে বাধ্য করেছে অফিস থেকে ছুটি নিতে। তবে ইচ্ছে খুব খুশি, তার অনেক দিনের ইচ্ছা কক্সবাজার ঘুরতে যাওয়ার। অবশেষে তার ইচ্ছা পূরণ হতে চলেছে। ইচ্ছে তার জমানো টাকাগুলো নিয়ে নিল। সে অনেক কিছু কিনে আনবে ওখান থেকে। ইহান বেশ নামকরা এক রিসোর্টে রুম বুক করেছে। রিসোর্টটা বেশ সুন্দর, ইচ্ছের বেশ পছন্দ হয়েছে। বেশ জমকালো পরিবেশ। তাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। ফ্রেশ হয়ে তারা নিচে নামলো নাস্তা করে নেওয়ার জন্য। নাস্তা শেষে তারা আবারও ফিরে এলো রুমে। তারা আজ আর ঘুরতে বের হবে না। জার্নি করার ফলে দুজনেরই রেস্ট দরকার। রুমের সাথে একটি খোলা বারান্দা রয়েছে।
বারান্দাটিতে দুটি বেতের সোফা রয়েছে। ইচ্ছে যে সেখানে বসলো। দূর থেকে সাগরের কলকল ধ্বনি ভেসে আসছে। ইচ্ছের মন চাচ্ছে এখনই ছুটে যেতে। সাগর যেন তাকেই ডাকছে। ইহান কিছুক্ষণ ফোন চাপাচাপি করলো, কিন্তু তার ভালো লাগছে না। আজকাল তার কিছুই ভালো লাগে না। সবকিছু কেমন বিরক্ত লাগে। কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রেখেই সে শান্তি পায়। সে বেডে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। খারাপ লাগছে আপনার? ইচ্ছের কথা শোনা মাত্র ইহান নড়াচড়া বন্ধ করে দিল। এই মুহূর্তে ইচ্ছেকে তার একটুও সহ্য হচ্ছে না। এই মেয়েটার জন্যই তাকে এখানে আসতে হলো। সবকিছু মূল এই মেয়েটা। কিছু বলুন, খারাপ লাগছে আপনার? ইহান এবার ইচ্ছের দিকে ফিরে তাকালো। বেশ শান্ত দৃষ্টিতে ইচ্ছের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ এভাবে তাকিয়ে থাকা ইচ্ছা অপ্রস্তুত হয়ে পড়ল। তার ফর্সা গোলগাল মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠল। দৃষ্টি এলোমেলো হলো। যখন সে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল, তখন ইহান শান্ত কণ্ঠে বলে উঠল, একটা অনুরোধ করব তোমায়। ইচ্ছে মাথা তুলে ইহানের দিকে তাকালো। তার দৃষ্টিতে কৌতূহল। ইচ্ছে ইহানের চোখে চোখ রেখে ও চোখের ভাষা বুঝতে চাইল, কিন্তু সে ব্যর্থ হলো। সে কখনোই ইহানের চোখের ভাষা পড়তে পারে না। আমার ইচ্ছেগুলোকে আমার ঘাড়ে চাপিয়ে দেবে না প্লিজ, এটা আমায় খুবই যন্ত্রণা দেয়। ইচ্ছে থমকালো। সে কি তার ইচ্ছাগুলো ইহানের উপর চাপিয়ে দিচ্ছে? নিজেকেই নিজে প্রশ্ন করলো ইচ্ছে। হ্যাঁ তো, সে চাপিয়েই তো দিচ্ছে। ইহান তো ঘুরতে আসতে চায়নি, বরং তার জন্যই ইহানকে আসতে হলো। ইচ্ছের বুক ভারী হয়ে আসলো। ইহানের এমন সহজ স্বীকারোক্তি যেন আরো বুকে আঘাত হেনেছে। সে কোনো কথা বলল না। ধীর পায়ে আবারও বারান্দায় ফিরে গেল। রাতটা আজ বারান্দাতে কাটিয়ে দিল নির্ঘুমভাবে। আমরা কি এখন ঘুরতে বের হব ইহান? ইচ্ছের কথায় আয়না থেকে চোখ সরিয়ে পাশে তাকায় ইহান। মেয়েটা সাদা একটা শাড়ি পরেছে, সাথে গোলাপি রঙের ব্লাউজ। চুলগুলো হাত খোপা করা। মুখের দুপাশে কাটা চুলগুলো ছড়িয়ে আছে। কৃত্রিম কোনো সাজসজ্জা নেই মুখে তার। কিছুক্ষণের জন্য থমকালো ইহান। সাদা শাড়িতে মেয়েটিকে মোহনীয় লাগছে। নারীর রূপের মায়া খুবই ভয়ঙ্কর। সেই মায়ায় একবার আটকে গেলে ছাড়া পাওয়া দায়। দৃষ্টি সরিয়ে আবারও আয়নার দিকে তাকালো ইহান। বেশিক্ষণ ওদিকে তাকিয়ে থাকলে তার চোখ ঝলসে যেত হয়তো। হ্যাঁ, এখন বের হবো, তুমি রেডি তো? ইহান আর চোখে একবার ইচ্ছেকে পর্যবেক্ষণ করে নিয়ে দরজা দিকে পা বাড়ালো, কিন্তু পরক্ষণেই ইচ্ছের কথা শুনে তার পা থেমে গেল। সে যেন জমে গেল। আমায় একবার জড়িয়ে ধরবেন ইহান? ইহান ইচ্ছের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটা হুটহাট এমন আবদার করে বসে, যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। ইহান ইচ্ছের চোখের দিকে তাকায়। ওই চোখে রয়েছে একরাশ আকুতি। বেশি সময় ওই চোখে তাকিয়ে থাকতে পারল না ইহান। চোখ ফিরিয়ে নিল। দরজা দিকে অগ্রসর হতে হতে বলল, আমি বের হচ্ছি, তুমিও এসো। বলতে বলতেই দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল ইহান। ইচ্ছে নিজের চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার সুন্দর মুখশ্রীতে। পুরো দিন তারা সমুদ্র পাড়ে ঘুরে কাটিয়েছে। দুপুরের দিকে পাশের এক রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছিল। দিন গড়িয়ে রাত নেমেছে। রাতে যেন সবুজের সৌন্দর্যটা আরো কয়েকগুণ বেড়ে গেছে। তারা আরো কিছুক্ষণ সমুদ্র পাড়ে কাটিয়ে নিজেদের রুমে ফিরে আসলো। ইচ্ছেকে অনেক ক্লান্ত লাগছে। কোনো রকম ফ্রেশ হয়ে সে বিছানায় গা এলিয়ে দিল। নরম গদিওয়ালা বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে তার চোখে ধরা দিল। ইহান একবার ইচ্ছের দিকে তাকিয়ে সেও একপাশ করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝে সেও ঘুমের দিশে পাড়ি জমালো। ইচ্ছের যখন ঘুম ভাঙল তখন মাঝরাত। জানালা গলিয়ে চাঁদের আলো পুরো রুমে ছড়িয়ে পড়েছে। এই চাঁদের আলো ইহানের সুন্দর মুখটা ইচ্ছের নজর কাড়ল। একটু অবাধ্য ইচ্ছে তাকে গ্রাস করে নিল। মনের সাথে যুদ্ধে হেরে গিয়ে সে অতি সাবধানে ইহানের কপালে তার নরম অধর ছোঁয়ালো। ঘুমের মাঝে ইহান চোখ মুখ কুচকে ফেলল। তা দেখে ইচ্ছের কেন জানি খুব মন খারাপ হলো। লোকটা জেগে থাকতেও আমায় পছন্দ করে না। আমার স্পর্শ তো মোটেই না। ঘুমিয়ে থেকেও আমার স্পর্শে বিরক্ত হয়। এতটাই কি অপছন্দের আমি? নিজ মনেই প্রশ্ন করলো ইচ্ছে। তার মনে হলো তার প্রশ্নের উত্তরে আশপাশ থেকে কেউ চিৎকার করে বলছে, হ্যাঁ, তুমি তার খুবই অপছন্দের একজন। তুমি তার বিরক্তির একমাত্র কারণ। দু হাত দিয়ে নিজে দোকান চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ মনে হলো সবকিছু শান্ত হয়ে গেছে। কান থেকে হাত নামিয়ে ফেললো ইচ্ছে। জলে ভরা চোখ নিয়ে একবার ইহানকে দেখে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিষণ্ণ মন নিয়ে আকাশপানে তাকালো। আকাশে অগণিত তারার মেলা বসেছে। আকাশের দিকে তাকিয়ে তার হিংসা হলো। এই অন্ধকার আকাশের বুকে কত তারা! কিভাবে তারা অন্ধকার আকাশকে আলোতে ভরিয়ে দিয়েছে। তার আকাশকে কেন কেউ আলোকিত করে না? ইচ্ছে তার দু ঠোঁট নাড়িয়ে নেভা কণ্ঠে উচ্চারণ করলো, আমার আকাশের তারা নেই।
অন্ধকার কাটিয়ে দিনের আলো ফুটতে শুরু করেছে। শীত শীত পড়েছে। এখন কার্তিক মাস, শীতের আগমনের আভাস পাওয়া যাচ্ছে। ভোরের ঠান্ডা হাওয়ায় বারবার কেঁপে কেঁপে উঠছে ইচ্ছে। মেঝেতে বসে সোফায় মাথা রেখে ঘুমিয়ে আছে মেয়েটা। ইহান ইচ্ছেকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকালো, বিড়বিড় করে বলল। কেয়ারলেস। একটি পাতলা কম্বল ইচ্ছের গায়ে জড়িয়ে দিল। ইচ্ছের এরূপ কাজে প্রচণ্ড বিরক্ত সে। মেয়েটা ঠিকঠাক নিজের খেয়াল নিতে পারে না, অথচ সারাটা সময় উল্টো পাল্টা আবদারের ঝুড়ি খুলে বসে। মেয়েটা ঠিকঠাক নিজের খেয়াল নিতে পারে না, অথচ সারাটা সময় উল্টো পাল্টা আবদারের ঝুড়ি খুলে বসে। ইহান বারান্দা থেকে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে আবার ইচ্ছের পাশে এক হাঁটু গেড়ে বসে। ইচ্ছের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলতো হাতে গাল ছুঁয়ে দেয়। গাল ছুঁয়ে দিতেই ইচ্ছের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা দেখা যায়। ইহানের কপালে ভাঁজ পড়ে। সে গাল থেকে হাত তুলে ইচ্ছের মুখের সামনে নাড়ায়, কিন্তু ইচ্ছে চোখ মেলে না। ইহান এবার শিওর হয় ইচ্ছে ঘুমিয়ে আছে। ভাবতেই বুকে হাত দিয়ে ঝরে স্বস্তি নিঃশ্বাস ফেলে। সে ভেবেছিল হয়তো ধরা পড়ে গেছে। বিড়বিড় করে বলে ওঠে। বজ্জাত মেয়ে। বেলা বাড়তেই সূর্য তার সোনালি রশ্মি ছড়িয়ে দেয়। সূর্যের মিষ্টি আলোতে ঘুম ভাঙে ইচ্ছের। আড়মোড়া ভেঙে পিটপিট করে চোখ মেলে। ঘাড়ে ব্যথা অনুভব করছে। এভাবে ঘাড় বাঁকা করে ঘুমানোর ফল। ঘাড় চেপে ধরে উঠতে যেয়েই সে অনুভব করলো তার গায়ে কিছু জড়িয়ে আছে। এতক্ষণে নিজের শরীরের দিকে নজর পড়ে ইচ্ছের। গায়ে কম্বল জড়ানো দেখে তার কপালের মাঝে ভাঁজ দৃঢ় হয়। পরক্ষণেই তা মিলিয়ে যায় এবং ঠোঁটে ফুটে ওঠে মিষ্টি হাসি। ইস, আজকের সকালটা এত সুন্দর কেন? সকালের খাবার খেতে একটি হোটেলে এসেছে তারা। ইহান লক্ষ্য করেছে সকালে ঘুম ভাঙার পর থেকে ইচ্ছে তার দিকে কামনার চোখে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। ইহান এখনো পর্যন্ত এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি, তবে সে থেমে নেই। সে বারবার মনে করার চেষ্টা চালাচ্ছে যে কি এমন কারণে ইচ্ছে এমন করতে পারে। ভোরের ওই বিষয়টি তো হতেই পারে না, কারণ ইহান বেশ কয়েকবার চেক করে দেখেছিল। সে কোনোভাবেই সমীকরণ মেলাতে পারছে না। এরই মাঝে তাদের খাবার চলে আসে। এখানের রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন সামুদ্রিক মাছের খুবই সুস্বাদু আইটেম পাওয়া যায়। খাবার আসতেই খাবারের সুন্দর স্মেল ক্ষুধা যেন আরও বাড়িয়ে তুলছে। ইচ্ছের নজর গেল তাদের পাশের টেবিলে বসা এক কাপলের দিকে। নিউ ম্যারিড কাপল হয়তো। ছেলেটি খুব যত্ন সহকারে মেয়েটির গালে খাবার তুলে দিচ্ছে। মুহূর্তেই ইচ্ছেরও মনে হলো ইহান যদি তাকে একবার খাইয়ে দেয় তাহলে ব্যাপারটা দারুণ হবে, তবে বলতে সাহসও পাচ্ছে না। যদি বকে, লোকটার তো আবার নাকের ডগায় রাগ থাকে। এই যে শুনুন। ইহান তাকালো, ভ্রু নাড়িয়ে জানতে চাইল কি হয়েছে। ইচ্ছে কিছুটা আমতা আমতা করে অবশেষে চোখ বন্ধ করে বলেই ফেলল। আমায় একটু আপনার হাতে খাইয়ে দিবেন? কথাটা শেষ করেই ইচ্ছে এক চোখ মেলল ইহানের মুখভাব পর্যবেক্ষণ করার জন্য। এদিকে ইচ্ছের হঠাৎ এমন আবদারে ইহানের গলায় খাবার আটকে গেল। সে কাশতে শুরু করলো। ইচ্ছে দ্রুত পানি বাড়িয়ে দিল ইহানের দিকে। কাশি থামতেই ইহান গরম চোখে ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছে তখন ভয়ে কাচুমাচু হয়ে রয়েছে। ফিরে চলো, তারপর তোমায় দেখে নিচ্ছি। ইহানের এমন হুমকি শুনে ইচ্ছের আর খাওয়া হলো না। সে যে কেন তখন ওটা বলতে গেল। আফসোস হচ্ছে তার বড্ড। ভয়ে সে এখন খেতেও পারছে না। হোটেল থেকে বেরিয়ে তারা এখানের মার্কেটে এসেছে। আজ তাদের এখানে শেষ দিন। কাল তারা আবার ফিরে যাবে ঢাকা। তারা একটি দোকানে গেল যেখানে ঝিনুকের তৈরি বিভিন্ন অর্নামেন্টস রয়েছে। ইচ্ছে বেশ কিছু জিনিস কিনল। তার নজর গেল কাচের কিছু চুড়ির উপর। তা দেখা মাত্রই ইচ্ছের কিনতে মন চাইল। চুড়ির প্রতি তার বরাবরই দুর্বলতা রয়েছে। শুনুন, আমায় কিছু চুড়ি কিনে দিবেন? চুড়ি আমার খুব পছন্দ। তোমায় তো আমি টাকা দিয়েছি কেনাকাটা করার জন্য, এগুলো কিনলে যখন ওটা কিনে নাও। মুহূর্তে ইচ্ছের মন খারাপ হয়ে গেল। সে চেয়েছিল ইহান নিজ হাতে তাকে চুড়ি কিনে দিক। সে আর চুড়ি কিনল না। ইহান ব্যাপারটা লক্ষ্য করেও পাত্তা দিল না। কেনাকাটা ঘোরাঘুরি শেষ করে তারা একেবারে সন্ধ্যার পর হোটেলে ফেরে। হোটেলে ফিরে তাদের মধ্যে আর কোনো কথা হয় না। এমনকি সকালের ব্যাপারটা নিয়েও ইহান ইচ্ছেকে কিছু বলে না। তবে ইচ্ছে চাইছিল ইহান তার সাথে কথা বলুক, সকালের ব্যাপারটা নিয়ে বকাঝকা করুক, তবুও সে তার সাথে একটু কথা বলুক। ইহান কি বুঝে না সে তার সাথে কথা বলার জন্য চটফট করে? কেন বুঝে না ইহান যে ইচ্ছে নামের মেয়েটি তাকে পাগলের মতো ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে? আকাশটা আজ ধূসর রঙে রেঙেছে। তার বুকে আজ সূর্যিমামা উকি দেয়নি। কৃষ্ণরাঙ্গা মেঘের রাজত্ব আজ আকাশের বুকে। গতকাল রাতেও ঝুম বৃষ্টি হয়েছে। ভেজা রাস্তাঘাট তার জানান দিচ্ছে। ইচ্ছের ঘুম ভাঙতেই সে ছাদে চলে আসে। ছাদের পাশগুলো কেমন পিচ্ছিল হয়ে আছে, পা দিলেই স্লিপ করবে। ইচ্ছে খুব সাবধানে পা ফেলে ছাদের কিনারে ঘেঁষে দাঁড়ালো।
ঠান্ডা বাতাসে তার লোমকূপ কেঁপে উঠল। সে বেশি সময় দাঁড়াতে পারল না, সাবধানে পা ফেলে ছাদ থেকে নেমে এলো। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। ইচ্ছে উত্তর দিকে ইরা রুমের দিকে পা বাড়ালো। দরজা হালকা ফাঁকা করতেই তার নজর পড়ল ইরা মেঝেতে কাচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। ইচ্ছে অবাক হলো, এই ঠান্ডার মধ্যে মেয়েটা মেঝেতে কেন? পরক্ষণেই বেডের দিকে নজর যেতেই তার কাছে সবটা ক্লিয়ার হলো। বেডে টিনা হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে, পুরো বেডটাই তার দখলে। টিনা হচ্ছে ইহানের ফুফাতো বোন। মেয়েটাকে ইচ্ছের কাছে তেমন সুবিধার মনে হয় না। তাদের বিয়ের সময় একবার দেখেছিল, আর এই দেখা হলো। মেয়েটা এখানে এসেছে আজ 2 দিন হলো। তারা সেদিন কক্সবাজার থেকে ফিরেছে, তারপর দিনই এই মেয়ে এসেছে। ইচ্ছে আলতো করে ইরাকে ডাকলো। এভাবে ঠান্ডায় শুয়ে থাকলে নির্ঘাত মেয়েটা জ্বর বাঁধিয়ে বসবে। এই আপু, উঠো। বার কয়েক ডাকার পর আলতো করে চোখ মেলে তাকালো ইরা। কি হয়েছে ভাবি? তুমি আগে উঠো। ইরা ঘুম ঘুম চোখে উঠে দাঁড়ালো। যাও, এবার মার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ো। এইভাবে ঠান্ডায় শুয়ে থাকলে তো জ্বর এসে যাবে। আব্বু নেই এখন, হাঁটতে গেছেন। তুমি যেয়ে বরং মার সাথে শুয়ে পড়ো। কি করব বলো? ওই ডাইনি যেভাবে হাত পা ছুড়িয়ে, তাতে নির্ঘাত আমার প্রাণ চলে যাবে, তাই বাধ্য হয়ে নিচে শুয়েছি। ইরার কথা ইচ্ছে চোখ বড় বড় করে তাকালো। ইস, আসতে বলো, শুনতে পাবে তো। ইরা আর কোনো কথা না বলে ঢুলতে ঢুলতে শারমিন বেগমের রুমের দিকে চলল। ইচ্ছেও রান্নাঘরের দিকে পা বাড়ালো। ইচ্ছে, উঠছিস মা? শারমিন বেগম রুম থেকে বের হতে হতে ডাক ছাড়লেন। ইচ্ছে তখন রান্নাঘর থেকে নাস্তা টেবিলে সাজাচ্ছিল। শুভ সকাল মা। হাসি মুখে শাশুড়িকে শুভেচ্ছা জানালো। এই মা, তোর তো দেখছি নাস্তাও বানানো শেষ। কখন উঠেছিস? ঘুমাসনি রাতে? ঘুমিয়েছি তো মা, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, তাই নাস্তা বানিয়ে ফেললাম। ভালো করেছিস। বলে শারমিন বেগম হাসলেন। হীরের টুকরো বউ পেয়েছেন তিনি। মাঝে মধ্যে তার মনে হয় এই মেয়েটা তার পরিবারে না এলে তার পরিবারটা অপূর্ণ থেকে যেত। পাড়ার অন্য সব শাশুড়িরা যখন তাদের বউয়ের বিভিন্ন দোষ নিয়ে কথা বলতে ব্যস্ত, তখন সে অহংকারের সাথে নিজের বউয়ের প্রশংসা করেন। তখন গর্বে যেন তার বুক ভরে যায়। নাস্তা শেষে ইহান রুমে এসে রেডি হতে থাকে অফিসের জন্য। সব ঠিক থাকলেও সে তার হাতঘড়িটা কোথাও খুঁজে পায় না। অবশেষে বাধ্য হয়ে সে ইচ্ছেকে ডাকে। একবার ডাকতেই ইচ্ছে হাজির হয়। আমার হাত ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না, একটু জলদি খুঁজে দাও তো। ইচ্ছে মাথা নাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। মিনিটের মাঝে সে হাতে ঘড়ি নিয়ে ফিরে আসে। ইহান তা দেখে কপাল কুঁচকায়। সে এতক্ষণ খুঁজে যা পেল না, তা ইচ্ছে মিনিটের ভিতর কিভাবে পেয়ে গেল। আমি পরিয়ে দেই। ইচ্ছের কথা ইহান তার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল। কেন আমি পড়তে পারি না? বলে ইচ্ছের হাত থেকে ঘড়িটা নিতে চাইলে ইচ্ছে তার হাত সরিয়ে ফেলে। আপনি পড়তে পারেন না সেটা আমি বলিনি, আমি চাচ্ছি আমার হাতে ঘড়িটা পরিয়ে দিতে। ইচ্ছের একরোখা কণ্ঠ শুনে ইহান অবাক হলো। এই প্রথম মেয়েটা নির্ভয়ে তার সাথে কথা বলছে। এসব ছেলে মানুষের মানে কি ইচ্ছে? ইচ্ছে কিছুক্ষণ ইহানের চোখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল। ভালোবাসি ইহান, কেন বোঝেন না? নাকি বুঝতে চান না? ইহান প্রতিউত্তর করল না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই সুযোগে ইচ্ছে অতি সাবধানে ইহানের হাতে ঘড়িটি পরিয়ে দিল। ইচ্ছে তার দৃষ্টি ঘুরিয়ে ইহানের সামনে থেকে সরে যায়। রুম থেকে বেরিয়ে যেতে যেতে ইহানকে উদ্দেশ্য করে বলে। এত অবাক হওয়ার কিছু নেই, আজ থেকে এটা রোজ একবার করে বলবো, তাই অভ্যেস করে নেন। ইহান অবাক হতেও যেন ভুলে গেছে। তার ভেতর কেমন অনুভব হচ্ছে সেটা সে নিজেও জানে না। সে নির্বাক দাঁড়িয়ে রইল। আজ একসাথে এতগুলো চমক সে নিতে পারছে না। যে মেয়েকে চোখ গরম দিলে চোখের পানির বন্যা বইয়ে দেয়, সে কিনা তাকে ট্রেট করলো। কিছু সময় অতিবাহিত হতেই ইহানের ঠোঁটের কোণে হালকা হাসির সন্ধান মেলে। পাগড়ি মেয়ে। নিজ মনে আবারও হাসলো ইহান। হঠাৎ কিছু মনে পড়তেই সে নিজের হাতের দিকে তাকালো। তার মুখে আবারও হাসি ফুটে। এই প্রথমবার তবে নিজের বুদ্ধি খাটালে? ঠোঁট খামড়ে হাসলো ইহান। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে সে দ্রুত বাইরে পা বাড়ালো। আজ বড্ড দেরি হয়ে গেছে তার। আকাশ এখনো ধোঁয়াময় মেঘে ঢেকে আছে। দুপুরে এক প্রশ্না বৃষ্টি হয়ে গেছে। এখন পরিবেশ একদম সতেজ। ইচ্ছে বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ উপভোগ করছিল। তখনই তার নজর যায় নিচে গেটের ভেতরে ঢুকছে একটি কালো রঙের গাড়িটির উপর। গাড়িটি চিনতে তার ভুল হয় না, এটা ইহানের গাড়ি। কিন্তু ইহান এই সময়ে বাসায় কেন ফিরল? চিন্তায় তার কপালে শুকনো ভাঁজ পড়ে। বারান্দা থেকে বেরিয়ে সে সোজা ড্রয়িং রুমে চলে আসে। সেখানে আপাতত কেউ নেই। তার এখানে আসার কারণ একটাই, তা হলো ইহান বাসার ভেতরে ঢুকতেই তাকে জেরা করা। সে পায়চারি করতে করতে সাজিয়ে নিল ইহান আসলে কি বলবে। তখনই ইহান বাসায় ঢুকে। ইচ্ছেকে এভাবে পায়চারি করতে দেখে সে ভ্রু কুঁচকায়।
তবে নীরব থাকে। কোনো কথা ছাড়াই নিঃশব্দে সে রুমের দিকে অগ্রসর হয়। আপনি আজ এ সময় কেন? পেছন থেকে ইচ্ছের কথা শুনে ইহান দাঁড়িয়ে যায়, তবে কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও বড় বড় পা ফেলে রুমে চলে যায়। ইচ্ছেও তার পিছু পিছু রুমে চলে যায়। কই বললেন না তো? ইহান বেডে বসে, এক হাতে গলার টাইটা খুলে ইচ্ছের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তার মুখ একদম স্বাভাবিক। ইচ্ছের দিকে তাকিয়ে থেকেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। তুই জানতে চাইলেই কেন আমি উত্তর দিব? ইহানের এরূপ কথায় ইচ্ছের রাগ হলো। কঠিনভাবে কিছু কথা শুনিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু মুখে সে কিছুই বলল না। মন খারাপ করে রুম থেকে বের হতে নিলে পেছন থেকে ইহান বলে ওঠে, রেডি হয়ে নাও, বাইরে বের হব। কথাটা ইচ্ছের কানে পৌঁছাতেই সে যেন শকড হয়ে গেল। এটা কি সত্যি ইহান? ইহান তাকে ঘুরতে নিয়ে যাবে? নিজের ভাবনাকে প্রমাণ করতে সে নিজ হাতে চিমটি কাটল। হাতে তীব্র ব্যথা অনুভব হতেই সে শিওর হলো, হ্যাঁ এটা সত্যি। ইচ্ছে রেডি হয়ে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কোনো কিছুর কমতি আছে কি? সাদা জমিন, লাল পাড় বিশিষ্ট শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, খোপায় তার প্লাস্টিকের ফুলের গাছরাটা রিয়েল ফুলের হলে আরো ভালো হতো, সুন্দর সুবাস ছড়াতো। সামনের কাটা চুলগুলো শীতের দুপাশে ছেড়ে দিয়েছে, যা কাঁধ অবধি ঝুলে আছে। কপালের মাঝে ছোট্ট একটা টিপ তার জায়গা করে নিয়েছে। চোখের নিচে হালকা কাজল রেখা টেনেছে, যা চোখের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। কানে তার সোনার ঝুমকো, হাতে সোনার বালা। ইহান ওয়াশরুম হতে বের হতেই এমন দৃশ্য দেখে থমকে গেল। তার সামনে যেন মায়া রাজ্যের রাজকুমারী দাঁড়িয়ে, যার চোখ মুখ সবটা জুড়ে কেবল মায়া ছেয়ে আছে। আমায় কেমন লাগছে ইহান? ইহান একবার ইচ্ছেকে দেখে নিয়ে স্বাভাবিকভাবেই বলল, তোমায় তোমার মতোই লাগছে। তোমায় নিশ্চয়ই আমার মতো দেখতে লাগবে না? নিমিষে ইচ্ছের হাসি হাসি মুখটা নিভে গেল। সুন্দর মুখশ্রীতে নেমে এলো ঘন কালো আধার। চোখে জমতে শুরু করলো অশ্রুকণা। যার জন্য তার এত আয়োজন করে সাজগোজ করা, সেই তো তাকে একবার ভালো করে দেখল না। আচ্ছা, ইহান কি কখনো তার দিকে ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকিয়েছিল? যদি কখনো ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকাতো, তাহলে একবারের জন্য হলেও সে ইচ্ছের রূপের প্রশংসা না করে পারত না। ইহানের জন্য ইচ্ছে লাল রঞ্জিত একটি পাঞ্জাবি বেডের উপর রেখে দিয়েছিল, কিন্তু ইহান সেটা পরল না। কাবার থেকে কালো রঙের টি শার্ট নিয়ে গায়ে জড়িয়ে উপরে একটি জ্যাকেট পরে নিল। এটা দেখে ইচ্ছের মন আকাশে আরও ঘন মেঘ জমল। তবে কি তার সাথে ম্যাচিং হয়েছে বলেই ইহান পাঞ্জাবি পরল না? কথাটা মাথায় আসতেই ইচ্ছের বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। বুক ভারী হয়ে আসতে লাগলো। কান্নারা চোখ থেকে বৃষ্টি হয়ে ঝরতে চাইল। সে কি এতটাই অপছন্দের? নিচে নামতেই টিনাকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো ইচ্ছে। টিনাও যাচ্ছে সাথে? এই মেয়েটাকে ইচ্ছে একদমই সহ্য করতে পারে না, কেমন গায়ে পড়া স্বভাবের। তাছাড়া কোনো এক কারণে টিনাও ইচ্ছেকে খুব একটা পছন্দ করে না, তবে সেই কারণটা অজানা। ইহান ড্রাইভিং সিটে বসতেই টিনা দ্রুত ইহানের পাশে ফ্রন্ট সিটে বসে পড়ল। ইচ্ছের রাগে সর্বস্ব যেন জ্বলে যাচ্ছে। বাধ্য হয়ে তাকে একা পেছনে বসতে হলো। ইরা তাদের সাথে যাচ্ছে না, সে তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাবে। ভাবি, তুমি প্লিজ মাইন্ড করো না। তুমি তো সবসময় এখানে বসো, আজ না হয় আমি বসলাম। টিনা ইচ্ছেকে কিছুটা ন্যাকামো সুরে কথাগুলো বলল। না না, ঠিক আছে, আমি মাইন্ড করিনি। মুখে মাইন্ড করিনি পড়লেও ভেতরে ভেতরে সে ঠিকই ফেটে যাচ্ছে। আজ ওয়েদারটা খুব সুন্দর, দেখছো ইয়ান ভাই? আমি যদি আজ তোমায় কল করে না আসতে বলতাম, তাহলে হয়তো এই ওয়েদারটা আমরা সবাই মিস করতাম। টিনার কথা ইচ্ছে যেন আকাশ থেকে পড়ল। তার মানে ইহানকে টিনা আসতে বলেছে? টিনার কথাতে আজ প্রথম ইহান তার অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি ফিরে এসেছে। ইচ্ছের খুব কান্না পাচ্ছে। ইহানের কাছে তবে শুধুমাত্র তারই কোনো মূল্য নেই। কই, আগে তো কখনো এখানে এভাবে অফিস থেকে ছুটি নিয়ে আসেনি। ইচ্ছে ভেবেছিল আজ হয়তো ইহান আর সে ঘুরবে এবং ইহান তাকে নিয়ে ঘুরতে বের হবে বলেই তাড়াতাড়ি এসেছে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ মিথ্যে। ইচ্ছের বুকটা হু হু করে কেঁদে উঠল। সে বুঝলো ইহান তাকে শুধু নিজের দায়িত্বই ভাবে। এটা অবশ্য ইচ্ছা আগেই ভেবেছিল, কিন্তু তার নিজের উপর ভরসা ছিল, নিজের ভালোবাসার উপর ভরসা ছিল। সে ভেবেছিল নিজের ভালোবাসা দিয়ে ইহানের মন জয় করে নিবে, কিন্তু না, তাদের ভালোবাসাটা হয়তো এই জন্মে আর হয়ে উঠবে না। তার এই মুহূর্তে আর ইচ্ছে হচ্ছে না কোথাও যেতে, মন বিষিয়ে উঠেছে তার। গাড়িটা একটু সাইড করুন প্লিজ।
ইহান গাড়ি এক সাইডে পার্ক করে। গাড়ি পার্ক করতেই ইচ্ছে গাড়ি থেকে বের হয়ে যায়। কোনো সমস্যা? ইচ্ছে বের হতেই ইহানও বের হয়। ইহান ইচ্ছের কাছে এসে জানতে চাই। ইহানকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। অন্য সময় হলে হয়তো ইহানের চোখে নিজের জন্য এই চিন্তাটুকুই দেখে ইচ্ছে অনেক খুশি হতো, কিন্তু এই মুহূর্তে তার সবকিছু বিষাক্ত লাগছে। ইহানের এই চিন্তিত মুখটিও তার বিরক্ত লাগছে। আমার প্রচুর মাথা ব্যথা করছে, আপনি প্লিজ আমাকে একটা রিক্সা ঠিক করে দিন, আমি বাসায় চলে যাই। ইচ্ছের কথায় ইহানের কপালের ভাঁজ দৃঢ় হলো। হঠাৎ করে কি হলো মেয়েটার? এই তো কিছুক্ষণ আগেও সব ঠিক ছিল। এরই মাঝে টিনাও গাড়ি থেকে বের হয়ে আসে। রিক্সা কেন, চলো আমরা ফিরে যাই, অন্য একদিন না হয় ঘুরে যাব, এসো। ইহান ইচ্ছের কথার প্রতি উত্তরে বলল, কিন্তু তৎক্ষণাৎ টিনা তার বিরোধিতা করে বলে উঠল, তা কিভাবে হয় ইয়ান ভাই? আমি তো 2 দিন বাদেই ফিরে যাব। তোমরা না হয় অন্য একদিন ঘুরো একসাথে। ভাবিকে রিক্সা করে দাও, ভাবি বাসায় ফিরে যাক। টিনার কথায় সম্মতি জানিয়ে ইচ্ছেও বলল। হ্যাঁ, সেটাই ভালো হবে। আসলে তার এই মুহূর্তে ইহানকে একদমই সহ্য হচ্ছে না। মানুষটা যে তাকে 4 আনার দামও দেয় না। সে কি কম ভালোবাসে তাকে? কি করেনি সে এই মানুষটার মন জয় করতে? বর্তমানে ইহান আর টিনা একটি শাড়ির দোকানে দাঁড়িয়ে আছে। এই প্রথম ইহান নিজে ইচ্ছের জন্য শাড়ি কিনতে আসছে। মেয়েটা তাকে সত্যিই অনেক ভালোবাসে, কত পাগলামিই না করে। ইচ্ছের পাগলামিগুলো মনে পড়তেই তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। অনেক হয়েছে, এবার সম্পর্কটা গুছিয়ে নিতে হবে। আজ সে ইচ্ছেকে চমকে দিবে। মেয়েটা নিশ্চয়ই তখন খুশিতে কেঁদে দিবে, কাঁদতে কাঁদতে আবদার করে বলবে, আপনাকে একটু জড়িয়ে ধরবো ইহান, আপনার বুকে মাথা রেখে কাঁদতে মন চাচ্ছে। আবার হাসলো ইহান। এই হাসিতে রয়েছে একরাশ ভালোবাসা। মেয়েটা নিজের পাগলামি দিয়ে ইহানের বুকে জায়গা করে নিয়েছে। এই কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন ইহান চৌধুরী এই মেয়েকে দেখতে দেখতে নির্ঘুম রাত কাটায় আজকাল। কাজে মন বসাতে পারে না, সারাক্ষণ পাগলি বউটার মুখ চোখের সামনে ভেসে থাকে। এমন পাগল একটা মিষ্টি বউকে ভালো না বেসে থাকা যায়? কলা পাতা রঙের একটি জামদানি শাড়ি কিনলো ইহান। চোখ বন্ধ করে কল্পনায় থেকে এই শাড়ি পরা অবস্থায় ভেবে নিল, তার মতে চোখ ধাঁধানো সুন্দর লাগবে মেয়েটিকে এই রঙে। আজও তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছিল। শপিং মল থেকে বের হয়ে যাওয়ার সময় তার মনে পড়ল চুরির কথা। মেয়েটা বড্ড চুরির পাগল। টিনাকে তাড়াতে বলে সে আবারও দৌড়ে একটি কসমেটিক্সের দোকান থেকে 1 ডজন রেশমি চুড়ি নিল। ইহানের আগ্রহ দেখে দোকানদার হেসে বলল, বউয়ের জন্য বুঝি? ইহান প্রতি উত্তরে শুধু মিষ্টি করে হাসল। তার হাসির অর্থ বুঝল দোকানদার। সে হাসি মুখেই বলল, আমার বউ যখন রেগে থাকে তখন রাগ ভাঙানোর জন্য এই চুড়ি যথেষ্ট। এই সামান্য জিনিসেই কিছু মেয়েরা অনেক খুশি হয়, এদের জন্য 1000 টাকার গিফট লাগে না। দোকানদারের কথায় ইহান মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হাসি মুখে তাকে বিদায় জানালো। আসি তবে, ভালো থাকবেন। দোকানদার হাসি মুখে তাকে বিদায় জানালো। চুড়িগুলো দেখে ইচ্ছে কতটা খুশি হবে সেটা ভাবতেই ইহানের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। আজ মেয়েটা বড্ড কাঁদবে, খুশির কান্না কাঁদবে। ইহান তখন একদম বাধা দিবে না। সে তো তখন মন ভরে সেই সুন্দর দৃশ্য দেখবে। অতঃপর নিজ হাতে প্রেয়সীর চোখের পানি মুছে দিয়ে কপালে উষ্ণ পরশ বুলিয়ে দিবে। তখন তার প্রেয়সীর মুখ লজ্জায় রাঙা হয়ে উঠবে। আহা, কি মনোরম সে দৃশ্য! ভাবতেই হৃদয় ছুঁয়ে যায় ইহানের। সময় গড়িয়ে ঘড়ির কাঁটা 8টার ঘরে থামল। ড্রয়িং রুমে সকলে বিরস মুখে ইহান আর টিনার আসার অপেক্ষা করছিল। সেই বিকেল থেকে 1000-এ তাদের কল করে চলেছে, কিন্তু কেউই কল ধরছে না। নাজমুল সাহেব ভেবে পান না তার ছেলে এতটা দায়িত্বহীন কিভাবে হলো। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। শারমিন বেগমের প্রেশার বেড়ে যাওয়ায় সে আপাতত রুমে রেস্ট করছে। ইরা কিছুক্ষণ পরপর ইহানের ফোনে কল দিচ্ছে, কিন্তু বরংবার সে আশাহত হচ্ছে। অবশেষে রাত 9টায় তারা বাসায় ফেরে। ড্রয়িং রুমে পা রাখতেই আজমল সাহেব কঠিন কণ্ঠে ইহানকে প্রশ্ন করে, এই রাত 9টা অবধি কোথায় ছিলে তোমরা? এমন প্রশ্নে ইহান অবাক হয়। সে কি এখনো ছোট বাচ্চা ছেলে যে তাকে এই সামান্য ব্যাপারে জেরা করা হবে? তবুও সে হাসি মুখেই উত্তর দেয়, একটু শপিং মলে গিয়েছিলাম বাবা, তাই দেরি হলো। ফোনের কথা মনে পড়তেই ইহান পকেট থেকে ফোন বের করে। ফোন বের করতেই সে অবাক। 52টা মিস কল উঠে রয়েছে। ফোন সাইলেন্ট থাকায় সে টের পায়নি। সরি বাবা, আসলে ফোনটা সাইলেন্ট ছিল, কোনো সমস্যা হয়েছে? এতবার কল কেন? ইহান কিছুটা চিন্তিত স্বরে বলে, কিন্তু নাজমুল সাহেব তার কথার উত্তর দেয় না।
সে ইহানের পাশে দাঁড়িয়ে থাকা টিনার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন করে, ওর ফোন না হয় সাইলেন্ট ছিল, তোমার ফোন কোথায়? আসলে ইরা টিনাকেও অনেকবার কল করেছে, কিন্তু টিনা ইচ্ছে করে কল ধরেনি। সে ভেবেছিল কল ধরলে হয়তো তাদেরকে দ্রুত ফিরে আসার জন্য বলবে, কিন্তু সে ইহানের সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিল, তাই সে ইচ্ছে করে কল ধরেনি। আসলে আমি খেয়াল করিনি। আমতা আমতা করতে লাগলো টিনা। কাল সকালে বাড়ি ফিরে যাবে তুমি, আশা করি দ্বিতীয়বার আর বলতে হবে না। নাজমুল সাহেবের কথা শুনে টিনার মুখটা ছোট হয়ে গেল। সে শুধু মাথা নাড়িয়ে সাই জানালো। এটা কেমন কথা বাবা? এভাবে কেন বলছো? ইহান কিছুটা অবাক হয়ে জানতে চাইল, কিন্তু এবারও নাজমুল সাহেব চুপ রইলেন। ইহান কোনো উত্তর না পেয়ে নিজ রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে তার ইচ্ছের কথা মনে পড়ল। মেয়েটা কোথায় গেল? শরীর ঠিক আছে তো? আসার পর থেকে এখনো পর্যন্ত একবারও সামনে আসেনি। হঠাৎ কিছু একটা ভাবতেই ইহানের বুকে মোচড় দিয়ে উঠল। ইরা কেন অতবার কল দিয়েছিল? ইচ্ছের কিছু হলো না তো? কথাটা ভাবতেই তার বুক ভারী হয়ে এলো। দ্রুত পায়ে ইরা রুমে গেল। ইরা, রুমে আছিস? হ্যাঁ ভাইয়া, ভেতরে আয়। ইহান ভেতরে ঢুকে প্রথমেই পুরো রুমে চোখ বুলাই, কিন্তু না, সে কোথাও ইচ্ছেকে দেখতে পায় না। ইহানের বুকটা ধক করে ওঠে। তবে কি সে যা ভেবেছিল তাই সত্যি? তোর ভাবি কোথায়? কোথাও দেখছি না যে। ইরা এবার ভাইয়ের দিকে তাকালো। ভাইকে কেমন অস্থির দেখাচ্ছে। ইরা ভেবেছিল ইহানকে সে কিছু কঠিন কথা শোনাবে, কিন্তু তার অস্থিরতা দেখে তার আর ভাইকে কষ্ট দিতে ইচ্ছা হলো না। এটা বলার জন্য তোমায় কল দিয়েছিলাম ভাইয়া। তখন যদি কলটা ধরতে, তাহলে হয়তো ভাবি এখন এখানেই থাকতো। কথাটুকু বলে থামলো ইরা। ইহান তখন ইরার দিকে অবাক চোখে তাকিয়ে, থাকতো মানে? ইচ্ছে কি তবে এখানে নেই? কোথায় তাহলে? এত এত প্রশ্ন জেকে ধরে ইহানকে। কোথায় ইচ্ছে? ইহানের প্রশ্নে ইরা তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে। বিকেলে তারা বের হওয়ার কিছু সময় পরেই ইচ্ছের বাবা মোশাররফ মোড়ল আসেন। সাথে হাসানও এসেছে। মূলত হাসানকে ইচ্ছের শ্বশুরবাড়ির লোকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আসা মোশাররফ মোড়লের। হাসান সামনের মাসেই জার্মান চলে যাবে। যাওয়ার আগে একবার ইচ্ছের শ্বশুরবাড়ি দেখে যেতে চেয়েছে। ইরা তখন রেডি হয়ে বের হচ্ছিল, কিন্তু তাদের দেখে সে আর বাহিরে যায় না। বাড়িতে মেহমান রেখে বাহিরে বের হওয়াটা বেমানান লাগে, তাই সে ওদের জন্য হালকা চা নাস্তায় তৈরি করে নিয়ে আসে। নাজমুল সাহেব তখন বাড়িতেই ছিলেন। তারা সকলে মিলে গল্প করছিল। কিছুক্ষণের মাঝেই ইচ্ছে ফিরে আসে। এই মুহূর্তে ইচ্ছেকে দেখে সবাই অবাক হয়, কারণ তারা বের হয়েছে বেশিক্ষণ হয়নি। কি রে মা, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? ঘোরা শেষ? ইচ্ছে ভাঙা মন নিয়ে বাসায় পৌঁছে নিজের বাবাকে দেখে নিজেকে আর সামলে রাখতে পারে না। এই ছোট্ট মনটা ভাঙতে ভাঙতে সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। সে এ পর্যন্ত কাউকে জানতে দেয়নি তার আর রিহানের ব্যাপারে। সবাই তাদের একটি সুখী দম্পতি ভাবত। সে ওই মুহূর্তে সকলের সামনে বাবাকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে ওঠে। বাবা প্লিজ, আমাকে তোমার সাথে নিয়ে চলো। এইখানে থাকলে এবার আমি মরে যাব। আমার মনের সাথে সাথে আমার দেহটাও মরে যাবে। ইচ্ছের এমন আহাজারি মোশাররফ মোড়লের হৃদয় নাড়িয়ে তুলে। তার মেয়ে কি তবে এখানে ভালো নেই? সে কি ভুল জায়গায় মেয়ে দিয়ে দিল? নাজমুল সাহেব, শারমিন বেগম তারাও অবাক হয়ে যায়। হঠাৎ মেয়েটার কি হলো? এসব কেন বলছে? ইচ্ছে মা, আমাকে বল কি হয়েছে। বাবাকে শুধু একবার বল মা। ইচ্ছে তখনও কেঁদে চলেছে। প্রত্যেকটা মেয়েরই সব থেকে প্রিয় চরিত্র তাদের বাবা। বাবার সংস্পর্শে থাকলে তারা আরো বেশি আদুরে হয়ে যায়। সেই বাবাকে যদি দুঃখের সময় পাওয়া যায়, তাহলে তার বুকে মাথা রেখে কেঁদেও সুখ পাওয়া যায়। পরিবেশ কেমন থমথমে হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। হাসান ব্যথাতুর চোখে ইচ্ছের দিকে চেয়ে আছে। তার পিচিটা এতটা কষ্টে আছে, অথচ কখনো কাউকে বুঝতেই দিল না। সত্যি তার পিচিটা অনেক বড় হয়ে গেছে। ভাই সাহেব, আপনি বলেন কি ডিসিশন নেবেন ইচ্ছে ইহানের ব্যাপারে? যতদূর বুঝলাম আপনার ছেলে হয়তো আমার মেয়েকে মেনে নিতে পারছে না। বলে মোশাররফ মোড়ল নাজমুল সাহেবের দিকে তাকালেন। নাজমুল সাহেব তখন নিচের দিকে তাকিয়ে আছেন। সে অত্যন্ত লজ্জিত যে সে ইহানের মতো ছেলের বাবা, এটা ভেবে। তাকে চুপ থাকতে দেখে শারমিন বেগম বললেন, আমার মনে হয় ইহানকে ডাকা উচিত, তারপর না হয় একটা সিদ্ধান্তে আসা যাবে। এতক্ষণে হাসান মুখ খুলল। এতক্ষণ সে নীরব দর্শকের মতো সব দেখেছে। আমারও সেটাই ঠিক বলে মনে হচ্ছে। তার থেকেও জানা দরকার তার সমস্যা ঠিক কোন জায়গায়।
মোশাররফ মরল মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। ইচ্ছে তখনও তার বাবার মুখে মাথা রেখে ফুঁপিয়ে চলেছে। আজ যে মেয়েটার মন পুরোপুরিভাবে ভেঙে গেছে। তখন থেকেই ইহানকে কল করা শুরু হয়, কিন্তু লাভ হয় না। ঘন্টা পেরিয়ে যেতেই মোশাররফ মরল উঠে দাঁড়ান। আজ তবে আসি ভাই সাহেব, আপনাদের ছেলে ফিরলে আপনারা না হয় তার থেকে সবটা শুনে নেবেন। তিনি ইচ্ছের চোখের পানি মুছে দিয়ে বলেন, চল মা, তোকে এখানে খেলনা হয়ে পড়ে থাকতে হবে না। তার কথায় শারমিন বেগম চমকে তাকান। কি বলেন ভাই? ইচ্ছে কোথায় যাবে? ও কোথাও যাবে না। শারমিন বেগম ইচ্ছের কাছে এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে। এই তুই তোর এই মাকে ছেড়ে কই যাবি? হ্যাঁ, তোর কষ্ট হবে না এই মাকে ছেড়ে থাকতে? তোকে ইহানের সাথে থাকতে হবে না, তুই আমার কাছে থাকবি। বলতে বলতে শারমিন বেগম এক পর্যায়ে কেঁদে ফেলেন। কিন্তু মোশাররফ মোড়ল তার কথাতেই স্থির ছিলেন। সে তার মেয়েকে কিছুতেই এখানে রেখে যাবেন না। শারমিন বেগমের কান্নায় ইচ্ছের মন গলেছিল। সে বাবাকে সাহস করে বলেও ছিল, বাবা আমি মায়ের কাছ থেকে যাই। মা, বাবা, ইরা, আপু এরা সবাই তো আমায় অনেক ভালোবাসে। ইচ্ছের কথাতেও মোশাররফ মোড়ল তার কথা নড়চড় করেননি। সময় গড়িয়ে রাত গভীর হলো। শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া বইছে। বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশ পানে তাকিয়ে আছে ইহান। তার ভেতরটা কেমন শূন্য লাগছে। অভিমান হচ্ছে খুব ইচ্ছের প্রতি তার। আজ রাত অবধি অপেক্ষা করতে কেন পারলে না ইচ্ছে? এতটা দিন সহ্য করতে পারলে যখন, আর কয়েকটা ঘন্টা কেন পারলে না? পর মুহূর্তে আবার ভাবে, না, ইচ্ছে যা করেছে সেটা একদম ঠিক আছে। তাকে তো এতটুকু শাস্তি পেতেই হতো। রাত বাড়তে থাকে। ঘড়ির কাঁটা এখন 2টোর কাছাকাছি। বেডে শুয়ে ইহান এপাশ ওপাশ করছে। কিছুতেই তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। ঘুমও আজ তাকে একা ফেলে রেখে দূরদেশে পাড়ি জমিয়েছে। দেয়াল ঘড়িতে সময় দেখে নিয়ে মনে মনে কিছু ভাবতেই তার মুখে হাসি ফুটে উঠল। সে আর দেরি না করে দ্রুত রেডি হয়ে নিল। উদ্দেশ্য ইচ্ছে। যেতে যেতে ভোর হয়ে যাবে, তবে ব্যাপার না। এতটুকু কষ্ট করাই যায় বউয়ের জন্য। মোশাররফ মোড়ল মসজিদ থেকে ফিরে বাড়ির সামনে চেয়ার পেতে বসেছিলেন। এটা তার নিত্যদিনের অভ্যাস। তিনি বসে বসে সূর্য উঠতে দেখবেন। অন্ধকার কাটিয়ে দিনের আলো ছড়াতে দেখার মাঝে আলাদা আনন্দ অনুভব করেন তিনি। বাড়ির সামনে কালো রঙের গাড়িটি থামতেই মোশাররফ মোড়ল সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। এই ভোরে আবার গাড়ি করে কে এলো? তার ভাবনার সুতো ছিঁড়ে গাড়ি থেকে ইহান নেমে দাঁড়ালো। ইহানকে দেখে মোশাররফ মোড়ল মনে মনে হাসলেন। তিনি জানতেন ইহান আসবে। এবার তিনি এই ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে তবে ছাড়বে। আসসালামু আলাইকুম আব্বু। ইহান হাসি মুখে মোশাররফ মোড়লকে সালাম দিল, কিন্তু মোশাররফ মোড়ল তার দিকে ফিরেই তাকালেন না। এমন একটা ভাব ধরল যেন তার সামনে কেউ নেই, আর না সে কারো কথা শুনেছে। ইহান বুঝল শ্বশুর তার বড্ড ঘাটতেরা মানুষ। এখান থেকে বউ নিয়ে যেতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। ওকে, ব্যাপার না, আমার সামনে উত্তর দিতে হবে না। আমি গেলে না হয় উত্তর নিবেন। ইহান পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বাড়িটি পুরনো আমলের দোতলা ভবন। পুরো বাড়িতে রাউন্ড করে বারান্দা রয়েছে। ইহান চলে যেতেই মোশাররফ মোড়ল বলেন, আমিও দেখব কিভাবে এখান থেকে আমার মেয়েকে তুমি নিয়ে যাও। আমি জমিদার মোশাররফ মোড়ল। ইহান ভেতরে ঢুকতেই তার শাশুড়ির সামনে পড়ে। তিনি তখন স্বামীর জন্য চায়ের পেয়ালা হাতে উঠোনের উদ্দেশ্যে বের হচ্ছিল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? হঠাৎ এই ভোরে ইহানকে দেখে নাজিয়া খাতুন চমকান। কাল সে ইচ্ছের কাছ থেকে সবটা শুনেছেন, তবে ইচ্ছেকে এভাবে নিয়ে আসে তিনি খুশি হননি। স্বামী স্ত্রীর ব্যাপার ওরা মিটাবে, সেখানে মেয়ের বাবার এখানে নাক গলানো তার পছন্দ হয়নি। এই ভোরে জামাইকে দেখে তিনি বেশ খুশি হন। আরে জামাই বাবা যে, এসো এসো, বসো। মনে হচ্ছে রাতে রওনা দিয়েছো। তুমি বরং ইচ্ছের ঘরে যাও, ওখান থেকে ফ্রেশ হয়ে এসো। আমি ততক্ষণে নাস্তা রেডি করে ফেলি। আর একটু ঘুমিয়ে নিও, রাতে তো ঘুমাতে পারোনি। মা ব্যস্ত হবেন না। ইহান আলতো হেসে বলল, তা কি করে হয় বলো তো, কয়দিন বাদে এলে। বলতে বলতে সে কাজের মেয়ে রেবেকাকে ডাকলেন। যে খালা কোন? তোর দুলাভাইকে ইচ্ছের রুমটা দেখিয়ে দে। রেবেকা মাথা নাড়ালো। আহেন দুলাভাই। দোতলার ডান পাশের প্রথম রুমটাই ইচ্ছের। এইটাই আফামনির রুম। আফামনি ভিতরেই আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যেতে পারো। যে আচ্ছা। রেবেকা যেতেই ইহান রুমের দরজায় হালকা করাঘাত করে। সে জানে ইচ্ছে ভোরে উঠে যায়, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও যখন ভেতর থেকে আওয়াজ আসে না, তখন ইহান আলতো করে দরজা ঠেলে রুমে ঢুকে পড়ে। তার চোখ যায় বিছানায়
কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে থাকা ইচ্ছের দিকে। মেয়েটা এখনো ঘুমিয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো সারা রাত কেঁদে কাটিয়েছে। ইহা নিঃশব্দে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। হাতে থাকা জিনিসগুলো টেবিলে রেখে ফ্রেশ হতে চলে যায়। শহরের তুলনায় গ্রামের দিকে শীতের প্রকোপ বেশি। এখানে হাড় কাঁপানো শীত পড়ে গেছে। ফ্রেশ হয়ে বের হতেই ইহানের কাঁপাকাঁপি অবস্থা। সে ধীর পায়ে বেডের দিকে এগিয়ে গেল। অতি সাবধানে ইচ্ছের কাঁথার মাঝে নিজেকে মুড়িয়ে নিল। কিন্তু সমস্যা হলো, বেডে বালিশ একটাই, যা ইচ্ছের মাথার নিচে অবস্থান করছে। সে আর কিছু না ভেবে ইচ্ছের বালিশের এক কোণে মাথা রেখে ইচ্ছের গা ঘেঁষে শুয়ে পড়ল, আর হাত ধারা ইচ্ছের কোমর জড়িয়ে ধরে কোল বালিশ বানালো। উষ্ণ শরীরে হঠাৎ ঠান্ডা স্পর্শ পেয়ে ইচ্ছের পুরো শরীর কেঁপে উঠল। তৎক্ষণাৎ সে চোখ মেলে তাকালো। চোখ মেলতেই তার খেয়াল হলো, সে এখন তার বাবার বাড়িতে নিজের রুমে শুয়ে আছে। তাহলে তাকে আষ্টে পিষ্টে এভাবে জড়িয়ে রেখেছে কে? মুহূর্তেই মনের মাঝে ভয় জেঁকে ধরল। মার কাছ থেকে সে অনেকবার শুনেছে জিনের গল্প। এখন রীতিমতো তার ভয়ে হাত পা কাঁপছে। ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস অনুভব হচ্ছে। ভয়ে তার হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু তাকে ভয় পেলে চলবে না। যেভাবেই হোক রুম থেকে বের হতে হবে। ইচ্ছে এবার তার হাতের কোনোই দ্বারা আঁকড়ে ধরা ব্যক্তিটাকে আঘাত করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই বিপরীতে থাকা ব্যক্তি কুঁকড়ে উঠল। এভাবে বুঝি কেউ তার বরকে আঘাত করে? ইহানের কণ্ঠ শুনতেই ইচ্ছে চমকে উঠে বসল। সত্যি ইহান তার সামনে। ইচ্ছে যেন বিশ্বাস করতে পারছে না। আঘাতটা ইহানের বুকে লেগেছে, বেশ জোরেই লেগেছে। ব্যথায় বুক চেপে চোখ মুখ কুঁচকে রেখেছে ইহান। ইচ্ছের খারাপ লাগলো, না বুঝে এসে অনেক জোরে আঘাত দিয়ে ফেলেছে ইহানকে। ইচ্ছে ব্যস্ত হয়ে ইহানের কাজ ঘেঁষে বসলো। দেখি কোথায় লেগেছে। আমি সত্যিই সরি, বুঝতে পারিনি এটা আপনি ছিলেন। ইচ্ছের চোখের দৃষ্টি চঞ্চল, চোখে মুখে ভয় স্পষ্ট। ইহানের ব্যথা পাওয়া নিয়ে সে খুবই আহত, সেটাই ইহান বুঝতে পারল। তাই সে আরো এক ধাপ এগিয়ে অভিনয় করতে শুরু করলো। বুকে খুব লেগেছে ইচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। এবার বেঁচে গেলেও পরবর্তীতে এমন হলে হয়তো আর বেঁচে থাকতে পারবো না। ইচ্ছের মুখে আদার ছেয়ে গেল, চোখে জল ধারা নামতে লাগলো। কি সব বলছেন আপনি? অনেক কষ্ট হচ্ছে। দাঁড়ান, আমি ডাক্তার আনার ব্যবস্থা করছি। ইহান ইচ্ছের হাত ধরে আটকালো। ডাক্তারের চিকিৎসা করতে পারবে না ইচ্ছে, এর চিকিৎসা কেবল তোমাকে দিয়ে সম্ভব। ইচ্ছে কিছু না বুঝতে পেরে ইহানের মুখের দিকে চেয়ে রইল। ইহানের এই জটিল কথা তার বোধগম্য হলো না। বুঝলো ইচ্ছে তার কথার মানে বুঝতে পারেনি। আমায় একা রেখে চলে আসে আমি খুব আহত হয়েছি ইচ্ছে। ইচ্ছের চোখে চোখ রেখে বলল ইহান। বুকের বাঁ পাশে হাত রেখে ইশারা করে বলল, এখানে খুব যন্ত্রণা হয়েছে, পুড়ে গেছে ভেতরটা, তবে অঙ্গার হয়ে যায়নি, কিছুটা বেঁচে আছে, যা কেবল তোমার সংস্পর্শে আবার পুরোপুরি বেঁচে উঠবে। ইচ্ছে এবার ইহানের কথার অর্থ বুঝল। ইহানের কথা শুনে মনে মনে খুশি হলেও পরবর্তীতে তার করা অবহেলাগুলো মনে পড়তে নিমিষে সে খুশি মিলিয়ে গেল। না, সে মানবে না। এত সহজে কেন সে মেনে যাবে? কম কষ্ট দিয়েছি নাকি? তাকে ইহান সব কষ্ট সুদে আসলে ফেরত নেবে সে। এতদিন ইহান তার নরম মনটা দেখেছে, এবার সে তার কঠিন রূপটাও দেখবে। বদ লোকটাকে শায়েস্তা করবে সে। জানেন তো ইহান, আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা দুটোই আপনি। প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলাম আপনার। তখন হয়তো ভালোবেসে উঠতে পারিনি, তবে ভালো লাগা আর নাম না জানা নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম। আপনি যখন কথা বলতেন আমি চেয়ে চেয়ে দেখতাম। আপনার কথা বলার স্টাইলটা আমার খুব ভালো লাগতো, এখনও লাগে। কথায় আছে, যাকে ভালো লাগে তার দোষগুলোও নাকি ভালো লাগে। প্রথম থেকেই আপনি আমার সাথে খুব একটা কথা বলতেন না, তবে যতটুকু বলতেন হাসি মুখে বলতেন। আপনার সে হাসিতেই আমি ভালোবাসা খুঁজতে ব্যস্ত হয়ে পড়তাম। ওই সামান্য হাসিতেই আমি মুগ্ধ হতাম। তবে যত দিন বাড়তে লাগলো আমার সাথে আপনার কথা বলার পরিমাণও তত কমে আসতে লাগলো। আস্তে আস্তে আমার মনে হলো আপনি আমার উপর বিরক্ত হন। শুধু বিরক্ত না, প্রচণ্ড রকম বিরক্ত হন। কিন্তু ততদিনে আপনার প্রতি আমার ভালোবাসাটাও হয়ে গেছিল। আপনার ভালোবাসা পাওয়ার জন্য দিন দিন তৃষ্ণার্ত হয়ে উঠছিলাম, বেসামাল হয়ে যাচ্ছিলাম। বারবার ছোট ছোট আবদার নিয়ে আপনার কাছে হাজির হতাম, কিন্তু প্রতিবারই আপনি আমায় আশাহত করে আমার ছোট্ট মনটাকে ভেঙে গুড়িয়ে দিতেন। কষ্ট পেতাম, কাঁদতাম। তবে এই বেহায়া মন আবারও নির্লজ্জের মতো আপনার কাছে ছুটে যেত। অভিমান যে হতো না তেমনটি নয়, অভিমান হতো, খুব অভিমান হতো। তবে অভিমানকে আমি প্রশ্রয় দিতাম না।
অভিমানকে প্রশ্রয় দিলে হয়তো এতটা দিন আপনার অবহেলা সহ্য করতে পারতাম না। সহ্য ক্ষমতা হয়তো অনেক আগেই হারিয়ে ফেলতাম, কিন্তু আমি চাই না কখনো আপনার উপর থেকে আমার ভালোবাসা হারিয়ে যাক। আমি তো সারা জীবন আপনাকে ভালোবেসে কাটিয়ে দিতে চাই। আপনার থেকে অবহেলা পেয়ে রাতে যখন বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের মাঝে নিজের কষ্টগুলোকে উড়িয়ে দিতাম, তখন অন্ধকার ওই আকাশের বুকে হাজার তারার মেলা দেখে খুব কষ্ট হতো, কারণ আকাশের বুকে হাজার তারার মেলা আর আমার বুকের মাঝটা অন্ধকারে ঘেরা। তবে পার্থক্য হলো তার বুকে উজ্জ্বল করে রাখার জন্য অনেক তারা রয়েছে, তবে আমার আকাশে কোনো তারা নেই। আপনার সকল অবহেলা সহ্য করতে পারলেও কালকের পাওয়া আঘাত আমি সহ্য করতে পারিনি। আমার স্বামীর কাছে আমার মূল্য না থাকলেও অন্য সবার মূল্য আছে। এই জিনিসটা কয়জনে মেনে নিতে পারবে বলতে পারবেন? কোনো মেয়েই মেনে নিতে পারবে না, আমিও পারিনি। দম বন্ধ হওয়া অনুভূতি হচ্ছিল। বলতে বলতে কেঁদে ফেললো ইচ্ছে। মেয়েটার অভিমান জমে জমে পাহাড় সমান হয়ে গিয়েছে। এই অভিমানের পাহাড় কবে ভাঙবে তার কোনো নিশ্চয়তা নেই। ইহান তখনও ইচ্ছের দিকে চেয়ে আছে। মেয়েটিকে সে সত্যিই অনেক কষ্ট দিয়ে ফেলেছে। নিজের কাছেই নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আসলেই কি সে ক্ষমা পাওয়ার যোগ্য? এত পবিত্র ভালোবাসাকেও বারবার অবহেলা করার শাস্তি কী হতে পারে? তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। সে নিজেই নিজের শাস্তি দাবি করবে। আমায় শাস্তি দাও ইচ্ছে, তবে ছেড়ে যেও না। একবার সুযোগ দাও আমায়, কথা দিচ্ছি দ্বিতীয়বার অভিযোগ করার মতো সুযোগ আমি দিব না তোমায়। ইহানের কথায় নীরব রইল ইচ্ছে। কিছু না বলেই সে বেড থেকে নেমে গেল। তারপর রুম থেকে নীরবে প্রস্থান করলো। ইহান বাধা দিল না, শুধু করুণ মুখে ইচ্ছে যাওয়ার পানে চেয়ে রইল। মেয়েটাকে ছেড়ে সে একদম থাকতে পারবে না। মেয়েটার চঞ্চলতার প্রেমে পড়ে গেছে সে। ওঠার ভালোবাসার আবদার করে বসা, ভিত চোখে তাকানো, আবার কখনো লজ্জায় লাল হয়ে যাওয়া। তার প্রত্যেকটা রূপই ইহানকে মুগ্ধ করে, কিন্তু নিজের কাজকে বেশি সময় দিতে যেয়ে ইহান এই সুন্দর চঞ্চল মেয়েটার মনে দাগ কেটে দিয়েছে। কাজ বাদে যে সুন্দর একটা পৃথিবী রয়েছে সেটা ইহান খুব দেরিতে বুঝতে পেরেছে। তবে এখনো খুব বেশি দেরি হয়নি তার। এখনো সুযোগ আছে সবটা গুছিয়ে নেওয়ার। পরবর্তীতে হয়তো আর এই সুযোগটা পাবে না। বেলা উঠেছে। মোশাররফ মোড়ল বাজার থেকে বড় ইলিশ মাছ এনেছে। বাজারের সব থেকে বড় আর তাজা মাছটি সে এনেছেন জামাইয়ের জন্য। শুধু তাই নয়, 2 কেজি খাসির গোস্ত আনিয়েছেন কাজের ছেলেটিকে পাঠিয়ে। জামাইয়ের আপ্যায়নে কোনো রকম ত্রুটি তিনি রাখতে চান না। বিয়ের পর এই প্রথম জামাই এলো। ইহানকে তার ভীষণ পছন্দ, কিন্তু মেয়ের সাথে ইহান কিছুটা অন্যায় করেছে, যার ফলে তিনি ইহানকে ছোটোখাটো হলেও শাস্তি দিবেন। একদম শাস্তি না দিয়ে ছেড়ে দিলে চলবে না, আর তার শাস্তির ধরনটাও হবে অন্যরকম। কাল রাতেই ইহান মোশাররফ মোড়লকে কল করেছিল। তাকে ইহান তখন সবটা বুঝিয়ে বলে। সে এটাও মেনে নেয় যে সে ইচ্ছের সাথে অন্যায় করেছে, তার জন্য তিনি যেমন ইচ্ছে শাস্তি দিতে পারেন। মোশাররফ মোড়লও ইহানকে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিতে বলেছিলেন। বর্তমানে জামাই শ্বশুরের মধ্যে এক প্রকার স্নায়ু যুদ্ধ চলছে। নীরবে সেই যুদ্ধ সামনের দিকে এগিয়ে চলেছে, যার সম্পর্কে আশেপাশের কোনো মানুষের ধারণা নেই। ইচ্ছার আম্মা, আজ খাসির গোস্ত তোমাকে রান্না করতে হবে না। মোশাররফ মোড়ল বলে ওঠেন নাজিয়া খাতুনকে উদ্দেশ্য করে। তার কথায় নাজিয়া খাতুন তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। আমি না করলে কে করবে? মেয়েটা এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছে, এখনো কিছুটা রেস্ট নিক। রান্নাটা বরং আমিই করব, মেয়েকে করতে বলো না যেন। না না, সে ঠিক আছে, ইচ্ছে রেস্ট নিক। আমি ইচ্ছের কথা বলছি না, আসলে আজ রান্নাটা ইহান করবে। মোশাররফ মোড়লের কথা শুনে দাঁড়িয়ে থাকা সকলের চোখ বড় বড় হয়ে যায়। ইহান মাত্রই আপেলে কামড় বসিয়েছিল। শ্বশুরের এরূপ কথায় সে হতভম্ব হয়ে যায়। অবাক হচ্ছে সবাই? আসলে আমি নিজেও অবাক হয়েছিলাম যখনই জামাই বাবাজি এসে আমার কথাটি বলল। আমিও তো অনেকবার না করেছি, কিন্তু ও তো মানতে নারাজ। সে নাকি আজ নিজ হাতে খাসির গোস্ত রান্না করে আমাদের সকলকে খাওয়াবে। জামাইয়ের অবদান বলে কথা, না রেখেও তো উপায় নেই। ইহান বলার মতো কিছু খুঁজে পেল না। সে কথা বলতেই যেন ভুলে গেছে। অবাক হয়ে শ্বশুরকে দেখতে লাগলো। লোকটা কি সুন্দর করে তাকে ফাঁসিয়ে দিল। জীবনে এমন একটি শ্বশুর থাকলে আর কি লাগে। নাজিয়া খাতুন চোখ বড় বড় করে ইহানের দিকে চাইল। এই মুহূর্তে ইহান অস্বীকারও করতে পারছে না, তাই সে দ্রুত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আসলে আমার খুব ইচ্ছে হলো, এমনিতে ইচ্ছা হলো একটু রাতে আর কি।
মোশাররফ মোড়ল ইহানের দিকে তাকিয়ে বিশ্ব জয় করা একটি হাসি দিল। এই হাসির অর্থ কেমন দিলাম? ইচ্ছে এতক্ষণ যাবৎ জামাই শ্বশুরকে পর্যবেক্ষণ করেছিল। সে শিওর এরা দুজন মিলে কোনো তালগোল পাকাচ্ছে। ইহানের অসহায় মুখ আর তার বাবার মুখে হাসি দেখেই সে বুঝতে পারল তার সন্দেহই ঠিক। তবে তার ইহানের জন্য খুব মায়া লাগছে। বেচারা একটা ডিমও ঠিক করে ভাজতে পারে না। তার থেকেও বেশি আফসোস হচ্ছে তার, আজ বোধহয় আর তার খাসির গোস্ত খাওয়া হবে না। 2 কেজি গোস্ত বোধহয় পুরোটাই নষ্ট হয়ে যাবে। দুপুরের দিকে বেশ প্রখর রোদ উঠেছে। জমিদার বাড়িতে সবাই দুপুরের ভোজনের জন্য তৈরি হয়ে গিয়েছে। তাদের সকলের মাঝে টানটান উত্তেজনা কাজ করছে। বাড়ির জামাই রান্না করেছে বলে কথা। রিহানকে জব্দ করতে পেরে মোশাররফ মোড়ল বেশ খুশি। কেবল তো একটা চমক শেষ হলো। যখন সবাই ইহানের রান্না খেয়ে মুখ কুচকাবে তখন আরও মজা হবে ভেবেই বাঁকা হাসলো মোশাররফ মোড়ল। সে আজ তার জামাইকে খুব ভালোভাবে জব্দ করতে পেরেছে। চেয়ারে আয়েশ করে বসে আছেন তিনি। ইহান নিজের হাতে সবাইকে সার্ভ করে দিয়েছে। রান্নার চেহারা দেখে সেটাকে খুবই সুস্বাদু লাগছে। মোশাররফ মোড়লের প্লেটে বেশি করে মাংস দিতে গেলে মোশাররফ মোড়ল বলে উঠলেন, না না জামাই, এত দিও না, এই এক টুকরোই যথেষ্ট। আমি আবার গোস্ত বেশি একটা পছন্দ করি না। শ্বশুরের কথায় ইহান বাঁকা আসলো। শ্বশুর মশাই, আপনার কথাই তবে থাকলো, পরবর্তীতে চাইলেও কিন্তু আমি আপনাকে আর দিব না। ইহানের কথায় মোশাররফ মোড়ল মনে মনে হাসলেন। মনে মনে বলতে থাকলেন, কি যে রান্না করেছো আল্লাহ মাহমুদ জানেন। এই এক টুকরো আমি শেষ করতে পারবো কি না সেটাই সন্দেহ, তারপর তো আবার চেয়ে নেওয়া। তবে ইচ্ছে খুব খুশি মনে মনে। বেশ কয়েক টুকরো মাংস নিজে প্লেটে তুলে নিল। তার বরের হাতের রান্না সে না খেলে হবে? ভালো হোক কিংবা খারাপ, সে আজ এই গোস্ত দিয়েই ভাত খাবে। প্রথম লোকমা গালে দিতেই সবে চোখ বড় বড় করে ইহানের দিকে চাইল। তা দেখে ইহান বৈশাচিক আনন্দ পাচ্ছে। সে শুধু মোশাররফ মোড়লের এক্সপ্রেশন দেখতে চাচ্ছে। সবার এমন চোখ বড় বড় করে তাকানো দেখে মোশাররফ মোড়লও খাবার গালে তুলে নিলেন। তার চোখ ছানা বড়া। ইহানের দিকে চাইতেই ইহান তাকে চোখ টিপ দিল, যার অর্থ আমিও কম নই। আসলে ইহান রান্না পারে না, এটা পুরো একটি ভুল কথা। ইহান খুব সুন্দর রান্না পারে। সে যখন লন্ডনে থেকে পড়াশোনা করেছিল তখন সে একা রান্না করে খেত। তবে দেশে ফেরার পর থেকে রান্নার প্রতি টান উঠে গিয়েছিল। যে কারণে সে রান্না পারে এটা আজ অবধি কেউ জানতে পারেনি। মোশাররফ মোড়ল তাকে রান্নার কথা বললে সে মনে মনে খুশি হয়, তবে বাহিরে তা প্রকাশ করে না। সে এমন একটা ভাব নেয় যেন সে যুদ্ধ করতে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ইহান যায় মোশাররফ মোড়লের কাছে। ডিয়ার শ্বশুর মশাই, চ্যালেঞ্জ তো জিতে নিলাম, এবার আপনার কথা রাখার পালা। আমি কালই ফিরে যেতে চাই, অবশ্যই ইচ্ছেকে সাথে নিয়ে। এখন ইচ্ছেকে ম্যানেজ করার দায়িত্ব আপনার, এমনটাই কিন্তু ছিল শর্তে। কিছুক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ করে মোশাররফ মোড়ল ইহানকে বুকে চড়িয়ে নিলেন। কেঁদে দিলেন তিনি। আমার মেয়েটাকে আর কখনো কষ্ট পেতে দিও না বাবা। আমি আর কয়দিনই বা আছি, সারাটা জীবন পাশে থেকো, ভালোবেসে যত্ন করে আগলে রেখো। বড্ড ছেলে মানুষ মেয়েটা আমার। ইহানের চোখে পানি চলে এলো। সেই ছেলের সাথে সাথে নিজের বাবা মায়ের সমতুল্য শ্বশুর শাশুড়িকে পর্যন্ত কষ্ট দিয়ে ফেলেছে। কথা দিচ্ছি বাবা, আর কখনো কষ্ট পেতে দিব না ইচ্ছেকে, অতি যত্নে আগলে রাখবো। এই শেষবারের মতো বিশ্বাস করতে পারেন আমায়, আপনার এই বিশ্বাস আমি ভাঙবো না ইনশাল্লাহ। ইচ্ছে রুমে আছিস মা? বাবার কণ্ঠ শুনে বারান্দা থেকে রুমে ফিরে এলো ইচ্ছে। হ্যাঁ বাবা, ভেতরে এসো। মোশাররফ মোড়ল ভিতরে আসেন। বিছানায় বসে মেয়েকে পাশে ডাকেন। ইচ্ছে বাবার পাশে এসে বসে। মোশাররফ মোড়ল পরম স্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। একটা দরকারি কথা বলতে এসেছিলাম। বলো বাবা, আমি ফ্রি আছি, সমস্যা নেই। মোশাররফ মোড়ল হাসলেন। মেয়েটাকে সে খুব ভালোবাসেন। তার কলিজার একটি অংশ তার মেয়ে। ইহানের ব্যাপারে কিছু ভেবেছ? বাবার কথায় ইচ্ছের মুখ মলিন হয়ে গেল। সে বুঝতে পারছে না উত্তরটা ঠিক কী দিবে। তার মন চাইছে ইহানকে ক্ষমা করে দিতে। আমার মনে হয় তোমার ইহানকে একবার সুযোগ দেওয়া উচিত। সে যেহেতু তার ভুল শুধরে নিতে চাইছে, সেহেতু তাকে তার ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। ইচ্ছে এবারও নীরব রইল। দেখো মা, আমি তোমায় জোর করছি না। তুমি যেটা চাইবে অবশ্যই সেটাই হবে। আমি শুধু তোমাকে বোঝালাম। এবার সিদ্ধান্ত তোমার হাতে। আমি তার সাথে যেতে চাই বাবা। মেয়ের কথায় হাসি ফুটে উঠল মোশাররফ মোড়লের। মেয়েটা তার অল্পতেই বুঝতে পারে।
আচ্ছা, তবে তৈরি হয়ে থেকো, ইহান হয়তো রাতেই রওনা হবে। আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন। ইচ্ছের মুখেও প্রশান্তির হাসি। আজ নদীর পাড়টা কেমন নির্জীব পড়ে আছে। এক ব্যর্থ প্রেমিকের চোখের পানি হয়তো তাকেও আহত করেছে। হাসান চোখ বন্ধ করে পানিতে পা ভিজিয়ে বসে আছে। এমন সময় সে আর ইচ্ছে এখানে বসে এভাবেই পা ভিজিয়ে নানান গল্প করত। সেই মধুর সময়গুলো বড্ড মনে পড়ছে তার। আজই হয়তো এই গ্রামে তার শেষ দিন। আর কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। সে ইচ্ছের থেকে পালিয়ে বেড়াচ্ছে। ইচ্ছের ওই চোখের দিকে তাকিয়ে সে হয়তো তার মনের অবাধ্য অনুভূতি ধরে রাখতে পারবে না। হাসানের চোখের সামনে আজ সকালে দৃশ্যপট ভেসে উঠল। মুশারফ মোড়লের থেকে হাসান ইহানের ব্যাপারে সবটাই জেনেছে। ইচ্ছে আর ইহানের মিল হয়ে গেছে ভেবে সে সিদ্ধান্ত নিয়ে নেয় ফিরে যাওয়ার। সকালে সে ইচ্ছেদের বাড়িতে গিয়েছিল ইচ্ছের থেকে বিদায় নিতে, কিন্তু বাড়ির সদর দরজায় দাঁড়াতেই তার চোখ যায় ছাদে বসে থাকা কপতির দিকে। ইচ্ছে ইহানের কাঁধে মাথা রেখে হাত নাড়িয়ে নাড়িয়ে হেসে হেসে কিছু বলছে, যা শুনে ইহানও মিষ্টি করে হাসছে। আবার কখনো কখনো হাত দিয়ে ইচ্ছের মুখের সামনে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিচ্ছে। তাদের দেখেই বোঝা যাচ্ছিল দীর্ঘ এক বিরহের পর তারা মিলিত হয়ে খুবই আনন্দে সময় পার করছে। হাসান কিছু সময়ের জন্য থমকায় ইচ্ছের ওই হাসি মাখা মুখ দেখে, কিন্তু পরক্ষণেই চোখ সরিয়ে নেয়, কারণ অন্যের অর্ধাঙ্গিনীর রূপে মুগ্ধ হওয়ার অধিকার তার নেই। সে আর যায়নি ইচ্ছে থেকে বিদায় নিতে, ফিরে এসেছিল তখনই। তাদের ভালোবাসার সুন্দর মুহূর্তগুলোতে প্রবেশ করে তাদের বিরক্ত করতে চায় না সে। আধার ঘনিয়ে এসেছে। হাসান উঠে দাঁড়ায়। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে সে বাড়ির পথে রওনা দেয়। তার ফেলে যাওয়া এই নিঃশ্বাসে ছিল ভালোবাসা হারানোর এক তীব্র বেদনা, ছিল এক বুক ব্যর্থতার গল্প, ছিল এক ব্যর্থ প্রেমিকের কাহিনী, যার সাক্ষী কেবল এই নদী। ইচ্ছে, আমার ওয়ালেটটা কোথায়? বেডের উপর রাখা আছে সব। রান্নাঘর থেকে চিৎকার করে জানালো ইচ্ছে। ইহানের এবার মেজাজ খারাপ হলো। এই মেয়েটা একটুও বুঝে না, সে এখন ইচ্ছেকে একান্তভাবে চাইছে। ইচ্ছে, আমি পাচ্ছি না। ইচ্ছে বুঝলো সে না যাওয়া অবধি কিচ্ছু খুঁজে পাবে না। হাতের কাজটা ইরাকে দেখতে বলে সে রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকতেই ইহান ইচ্ছের হাত টেনে ধরলো। এত ব্যস্ততা কেন? এবার আমি কাকে বিচার দিব শুনি? ইহানের অভিযোগে ঠোঁট চেপে হাসলো ইচ্ছে। একটু একটু রিভেঞ্জ নিচ্ছি, এই আর কি। ইচ্ছের কথা ইহান হেসে ফেলল। কপালে উষ্ণ পরশ বুলিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। চিন্তিত হয়ে বসে আছে ইহান। এই নিয়ে দুবার বমি করেছে মেয়েটা। বাড়িতে কেউ নেই, সবাই গ্রামের বাড়ি ঘুরতে গেছে। ফিরতে আরো সপ্তাহ খানেক লাগবে। এরই মাঝে ওয়াশরুম থেকে বের হয়ে আসে ইচ্ছে। পরপর দুবার বমি করায় একেবারে ভেঙে গেছে মেয়েটা। চোখে মুখে ক্লান্তির ছাপ। ইহান দ্রুত পায়ে ইচ্ছের পাশে যেয়ে হাত ধরে এনে বেডে বসালো। হঠাৎ কি হলো তোমার? এমন কেন হচ্ছে? ইচ্ছে ইহানের চিন্তিত মুখের পানে চেয়ে হালকা হাসার চেষ্টা করলো। আমি ঠিক আছি ইহান, আপনি ব্যস্ত হবেন না। একটু ঠিক নেই তুমি, আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। ইহানের কথাকে পাত্তা না দিয়ে ইচ্ছে ইহানের দিকে নিজের গাল এগিয়ে দিল। টুপ করে একটা চুম খান তো। এমন একটি মুহূর্তে ইচ্ছের এমন ছেলে মানুষই দেখে ইহান অবাক হলো। মেয়েটা একটুও বদলায়নি। ইহান আলতো করে ইচ্ছের গালে ঠোঁট ছুঁয়ে দিতেই ইচ্ছে লজ্জায় লাল হয়ে গেল। তা দেখে এখান থেকে চেপে হাসলো। নিজেই আবদার করবে, আবার নিজেই লজ্জায় লাল হয়ে যাবে। ইহানের অবশ্য এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে। ইহানের জরুরি তলবে গ্রাম থেকে সবাই ফিরে এসেছে। ইচ্ছের বাবা মাও এসেছে। এই মুহূর্তে সবাই ড্রয়িং রুমে ইহানের জরুরি তলবের কারণ জানার জন্য উৎসুক জনতার ন্যায় বসে আছে। তবে ইহানের কোনো খোঁজ নেই। সে 5 মিনিটের কথা বলে বের হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফেরেনি। শারমিন বেগম কয়েকবার ইচ্ছের কাছে জানতে চেয়েছিল কি কাহিনী, কিন্তু ইচ্ছে প্রতিবারই কোনো না কোনো ছুতো দিয়ে তা এড়িয়ে দিয়েছে। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ইহানের আবির্ভাব ঘটে। হাতে তার 10 কেজি মিষ্টি। এত মিষ্টি দেখে সকলের মাঝে এক ধরনের চঞ্চলতা শুরু হয়ে যায়। শারমিন বেগম আর জিয়া খাতুন একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলে তারা দুজন উঠে ইচ্ছের কাছে চলে যায়। ইচ্ছে তখন রুমে বসে ফল খাচ্ছিল। তাদের দুজনকে দেখতেই সে তাড়াতাড়ি খাওয়া বন্ধ করে দেয়। তারা দুজন ইচ্ছেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ইচ্ছের উপর চিৎকার করে ওঠে। বজ্জাত মেয়ে, আমাদের ঘরের ছোট সদস্য আসছে, সেটা আমাদের না জানিয়ে তুই কিনা সেটা লুকিয়ে বেড়াচ্ছিস। শারমিন বেগম তো খুশিতে কেঁদেই দিয়েছেন। তিনি ভেবে পাচ্ছে না কিছুদিন বাদে ছোট্ট একটি প্রাণ এ বাড়ির ভেতরে ছুটোছুটি করবে। আদো আদো কণ্ঠে তাকিয়ে দাদু বলে রাখবে।
বাড়িতে একরকম উৎসব পড়ে যায়। সকলে খুবই আনন্দিত। এরা তো পিপি হওয়ার খুশিতে তার সকল ফ্রেন্ডকে ট্রিট দিবে বলে জানিয়েছে। আজও আকাশে তারারা উজ্জ্বল হয়ে ফুটে রয়েছে। ইহানের কাঁধে মাথা রেখে ইচ্ছে ওই দূর আকাশে চেয়ে রয়েছে। আজ তার মনে হচ্ছে তার মনের আকাশেও তারা আছে। সে তারাগুলো তার মন আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে বেড়াচ্ছে। ইহান, হুম। একবার বলবেন ভালোবাসি? ইহান ইচ্ছের কপালে অধর ছুঁয়ে দিয়ে হাসি মুখে বলল, ভালোবাসি আমার ইচ্ছেকে, আমার বাবুর আম্মুকে আমি অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ইচ্ছে পরম শান্তিতে ইহানের বুকে মাথা রাখল। তার মুখে প্রশান্তির হাসি ফুটে আছে। নিজেকে পরিপূর্ণ লাগছে তার। আল্লাহ তাআলার কাছে সে অশেষ কৃপা জানায় এমন একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য।